পাশের ফ্ল্যাটের কিচেন থেকে একঘেয়েভাবে প্রেসার কুকার সিটি মারছে। সেই শব্দে কানে তালা লাগার জোগাড়। মিনিট খানিক পরপর বিরক্তিকর শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। তার সাথে আমার খালামণির চেঁচামেচি তো আছে। কিছু সময় পর পর এসে ফ্যান বন্ধ করে দিয়ে যায়। সাথে একদফা বকা তো আছেই। হঠাৎ শরীরে তরল জাতীয় কিছু পড়তেই ধরফর করে উঠে বসলাম। তাকিয়ে দেখি আমার সারা শরীর পানিতে ভিজে একাকার। তাং ভাইয়া মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিশাল এক চিৎকার দিয়ে উঠলাম, তাং ভাইয়া! আস্তে শাকচুন্নি আমার কান ধরে গেল। কি করলি এটা? তোর গায়ে পানি ঢেলে দিয়েছি। ভালো চাইলে এখনো উঠো, নয়তো বালতি এনে সব পানি ঢেলে দিব। তোদের জন্য কি বন্ধের দিনও একটু আরামে ঘুমাতে পারবো না? ওরে আমার আরামওয়ালি! আমার বন্ধুদের কাছে আমার মানসম্মান ফালুদা করে এখন আরামে ঘুমানো হচ্ছে। তা তো আমি হতে দিব না। গতকাল একটু ব্যস্ত ছিলাম বলে তোকে ধরতে পারিনি। এবার শাস্তির জন্য তৈরি হয়ে যা। জামাকাপড় তো অর্ধেকই ভিজিয়ে দিছিস। আর তোর মানসম্মান ফালুদা করলে একদম ঠিক করেছি পাঠা। ভালো চাইলে এখান থেকে ভাগ। আমি কিন্তু তোর অনেক সিক্রেট জানি। সেগুলো ফাঁস না করতে চাইলে আমার চোখের সামনে থেকে সর। তাং ভাইয়া সামনে এসে আমার চুলের বেনিটা টেনে ধরল। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। ভাইয়া চুল ছাড়। আমার লাগছে তো। আকাম করে এখন আবার বড় গলায় আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। চুল ছাড় ভাইয়া। মাথা ব্যথা উঠে যাবে। তাহলে বল, আমি যা শাস্তি দিব তা মাথা পেতে মেনে নিবি? না। তাহলে ছাড়ছি না। আচ্ছা, মেনে নিব। দয়া করে চুলগুলো ছাড়, নয়তো কোনো কিছু মানব না। তাং ভাইয়া চুল ছেড়ে দিয়ে শয়তানি হাসি দিল। তারপর এক লাফে খাটের ওপর হাঁটু মুড়ে বসল। ওকে এভাবে লাফ দিতে গিয়ে আমি চিৎকার করে উঠলাম, ভাইয়া প্লিজ এভাবে লাফ দিস না। কেন? তোর মতো হাতির লাফ আমাদের জীর্ণশীর্ণ খাটটা সহ্য করতে পারবে না। আজই ইন্তেকাল ফরমাবে। তারপর আমাদেরকে নিচে বিছানা পেতে ঘুমাতে হবে। তোকে তো কিছু করলে আমি তোর কোনো কথা শুনব না। আবার ব্ল্যাকমেইল? ইয়েস। কি বলবি জলদি বল। আমার ঘুম পাচ্ছে। তোর শাস্তি হলো আমার ময়লা প্যান্ট শার্টগুলো সব সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে দিবি। হাইছে। যা ভাগ। আমি পারমু না। তাং ভাইয়া চোখ পাকিয়ে খাটের থেকে উঠতে উঠতে বলল, কি বললি আবার বল। ওকে রাগতে দেখে কাদো কাদো মুখ করে অসহায় কণ্ঠে বললাম, তোর প্যান্টগুলো অনেক মোটা। ধুতে গেলে ভেজা প্যান্টগুলো বালতির থেকে উঠাতে উঠাতে আমার কোমরের হাড্ডি লড়ে যায়। আর এতগুলো আমি ধুবো কি করে? এই বাচ্চা মেয়েটার সাথে তোরা এমন করিস কেন? তাং ভাইয়া কোনো উত্তর দিলও না। একগালে ভিলেন টাইপের হাসি দিয়ে ওর ময়লা জামাকাপড় নিয়ে আসতে চলে গেল। এরা আমারে পাইছে কি? এদিকে ওই রৌনক ব্যাটা কতগুলো প্র্যাকটিক্যাল দিয়ে দিছি, যার মাথামুন্ডু কিছুই বুঝি না। তাই সেই যে এনে টেবিলের ওপর ভাঁজ করে রেখে দিছি, এখন অবধি ভাঁজ করাই আছে। ওইগুলো আমি ছুঁয়েও দেখব না। আর যদি ধরি তাহলে এমন হাল করব যেন জিন্দিগিতে আমার কাছে প্র্যাকটিক্যাল খাতা দেওয়ার সাহস না করে। আজ কলেজে যেতে বলেছিল। আমার মাথা খারাপ নাকি? বন্ধের দিন আমি কলেজ যাব, তাও আবার তাদের প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে? জীবনেও না। আমার ভাবনার মধ্যে তাং ভাইয়া একগাদা শার্ট প্যান্ট ট্রাউজার টি শার্ট এনে হাজির। এতগুলো দেখে আমার অবস্থা ছলছল নয়নে, হাসিমাখা বদনে। তাং ভাইয়া বলল, আমার আন্ডারওয়্যারটাও কি ধুয়ে দিবি? আমি রেগে দাঁতে দাঁত চেপে বললাম, জানি আয়।
সেটা আবার বাকি রাখছিস কেন? সত্যি নিয়ে আসব। তুই ধুয়ে দিবি তো? খাচ্চর বেডা। সর সামনের থিকা। তোরটা তুই ধুইয়া নিস। আমি পারবো না। তুই তো বললি চুলগুলি ছিঁড়তে না চাইলে সর তাং ভাইয়া। মুখের মধ্যে পর্দা নাই। বোনেরে কি বলিস? যা তোর বউরে কো ধুইয়া দিতি। তুই তো বললি বউ থাকলে কি তোকে বলতাম নাকি? আবার শোন, সবগুলো ভালোমতো ধুয়ে করা রোদে শুকাবি। তারপর ইস্ত্রি করে আমার ওয়ার্ড্রবে ভাঁজ করে রেখে আসবি। আরেকটা কথা বলবি তো কিছু করুম না। নোভাপু তোমারে আম্মুদা। তন্নি নাচতে নাচতে রুমে ঢুকে কথাটা বলা শুরু করেছিল, কিন্তু তাং ভাইয়াকে দেখে পুরো কথা না বলেই আবার উল্টো দিকে পল্টি মারল। কারণ ও ভালো করে জানে এখন আমাদের দুজনের মাঝখানে আসলে ওকে বিপদে পড়তে হবে। তাং ভাইয়া ভ্রু নাচিয়ে হাসতে হাসতে চলে গেল। আর আমি এতগুলো জামাকাপড়ের দিকে তাকিয়ে ভেউ ভেউ করে কেঁদে উঠলাম। সবাই কি কলুর বলদ বানাতে আমাকেই পায়। সারাদিন কাজ করতে করতে কোমর ধরে গেছে। এতগুলো মোটা মোটা প্যান্ট শার্ট ধোয়া কি চারটি খানি কথা। এখন কোমর নাড়াতে পারছি না। আবার ইস্ত্রি করা বাকি আছে। ইস্ত্রি করার কথা মনে এলেই আমার কান্না পায়। কারণ আমার কাছে পৃথিবীর সবচেয়ে অসহ্য কাজের মধ্যে একটা হলো ইস্ত্রি করা। আবার রৌনকের প্র্যাকটিক্যাল খাতার চিন্তাও মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। এখন শুধু কান্না পায়। বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিলেও মনের মধ্যে কোনো প্রশান্তি পাচ্ছি না। এত ঝামেলা মাথায় ঘুরলে কি কোনো শান্তি লাগে? তখনই পাশের ফ্ল্যাটের বারান্দা থেকে একজন চিৎকার করে ডেকে উঠল, ভাবি আসতে ছেমোরা। আমি বয়রা নাকি? কি করো ভাবি? ওই কিসের ভাবি? কে ভাবি? তুমি আমার ভাবি। তুমি তো আমার ইফাত ভাইয়ার একমাত্র বউ। ভাইয়া তো বাসার সবাইকে বলছে তুমি ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এমনি মেজাজ সপ্ত আসমানে, তার মধ্যে এই পুচকে ছেলের কথা শুনে আরো রাগ হল। এই ছেলে হল ইফাতের ভাই সিফাত। মাত্র 7 বছর। বাড়িওয়ালা জামিল সাহেবের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বাহিরে পরিবার নিয়ে স্যাটেল আছে। মেয়েটাকে বিয়ে দিয়েছেন ভোলা জেলায়। ছোট ছেলের সাথে তারা থাকেন। ছোট ছেলের আবার 2 ছেলে, বড় ইফাত আর ছোট সিফাত। ওর আম্মু 5 মাসের প্রেগন্যান্ট। আরেকটা বাবু হবে। ইফাতের আব্বু সারাদিন নিজস্ব চালের আড়ত দেখাশোনা করে। ইফাতের আম্মু ভীষণ মিশুক মেয়ে। একটা মেয়ের আশায় 3য় সন্তান নেওয়া। কিন্তু পিচ্ছি ছেলে দুটো হয়েছে বদের হাড্ডি। বটার থেকে ছোটটা আরো বেশি। বটাকে তাও ধমক ধাওয়া দিল ভয় পায়। আরে পুচকে তো কাউকে ভয় পায় না। 5 তলা দালানের 4 তলায় তাং ভাইয়ারা ভাড়া থাকে। আমাদের পাশের ফ্ল্যাটে আবার বাড়িওয়ালারা থাকে। ও ভাবি কি ভাবো? এদিকে আয় বজ্জাত ছেলে। তোর কান দুটো মলে দিব। সেবার যে তোর মায়ের হাতের আচ্ছা করে পিটুনি খাওয়ালাম তা বোধহয় ভুলেই গেছিস। ভাইয়ের জন্য একটু মার খেলে কিছু হয় না ভাবি। এই বিচ্ছু ছেলে কথায় কথায় ভাবি বলবি না তো। 100 বার বলবো, 1000 বার বলবো। কি করবে? হ্যাঁ কি করবে? আমার হাতের সামনে আয় দেখ কি করি। কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বাদ দাও তো ভাবি। তোমার জন্য ভাইয়া একটা চিঠি পাঠিয়েছে। তুমি নাকি কালকে ভাইয়াকে ধাওয়া দিয়েছ, তাই তোমার সামনে আসতে ভয় পাচ্ছে। তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালেও ও কোনো গ্রাহ্য করল না, বরং বারান্দার গ্রিল দিয়ে হাত বাড়িয়ে আমার দিকে একটা টুকরো কাগজ ছুঁড়ে মেরে রুমে দৌড় দিল। আমি রাগ ও বিরক্ত নিয়ে কাগজটা তুলে ভাঁজ খুললাম।
ভেতরের লেখা পড়ে আমার অজ্ঞান হওয়ার অবস্থা। কাগজের লেখাগুলো ছিল এরকম: প্রিয়জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বুঝো না। তোমার জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, তার খবর কি রাখো তুমি? তোমাকে না পেলে আমি মরে যাব। মনে রাইখো, তোমারে না পাইলে আমি বাঁচব না। তুমি এই ইফাতের না হলে আর কাউর হইবা না। তুমি তো আমারে তোমার সামনেও যাইতে দেও না। জানো আমার প্রচুর কষ্ট হয়। আমি তোমাকে সত্য অনেক ভালোবাসি। আম্মু আব্বুকে বলছি তোমার কথা। খুব শীঘ্রই তোমাকে আমার বউ করব। তুমি শুধু একটু অপেক্ষা করো। ইতি তোমার, ইফাত। ক্লাস 4-এ পড়া এক ছেলের হাতের লাভ লেটার পেয়ে আমার কি রিয়েকশন দেওয়া উচিত তাও বোধহয় ভুলে গেছি। অগণিত বানান ভুল হওয়া লাভ লেটার হাতে নিয়ে থুম মেরে দাঁড়িয়ে আছে। আপাতত আমার অবস্থা এখন, আমি জ্ঞান হারাবো, মরেই যাব। বাঁচাতে পারবে নাকো। তারপরে জোরে চিৎকার করে বললাম, ইফাত্রে, তোর ভালুপাসা আমি ছুটাইতাছি। একবার শুধু তোরে হাতে পাই। ভালোবাসার ভূত তোর ঘাড় থেকে কেমনে নামাই তুই শুধু দেখবি। ফাজিল পোলা, মাত্র 10 বছর বয়সে এখনই এসব। আর দিন তো পরেই আছে। তোর থেকে 11 বছরের বড় আমি। তোর বয়সে একটা ফ্রক পরে কুতকুত খেলতাম, আর তুই আমারে লাভ লেটার দিস। আজ তোরে শুধু হাতের কাছে পাই। চেলাকাঠ দিয়া পিটাইয়া তোর ভালোবাসার ভূত তারামু। জীবন মানে ছুটতে হবে, থামা মানে শেষ। দুদিনের এই ভবে থেকে কেন হিংসা দেশ? জীবন থাকুক ভালোবাসায়, বন্ধু থাকুক সাথে। শুভকামনা জানিয়ে গেলাম এই সুপ্রভাতে। শুভ সকাল। সকাল বেলা ঘুম থেকে উঠে এরকম একটা চিরকুট পাবো তা আমি কল্পনায়ও ভাবিনি। আজ হালকা আকাশী রঙের কাগজে গোটা গোটা অক্ষরে খুব সুন্দর করে উপরোক্ত কথাগুলো লিখা ছিল। চায়ের কাপের সাথে ছিল চিরকুটটা। চিরকুট দেওয়ার মানুষ খুঁজে পেলাম না। চা ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে। বহু সময় আগে দিয়ে গেছে তা বোঝাই যাচ্ছে। মাঝে কেটে গেছে আরও একটা দিন। আজকে কলেজ খোলা। কলেজে যাওয়ার কথা মনে হতেই কান্না পায়। আল্লাহ জানে আমার কপালে কি আছে। এখন আবার এই চিরকুট। আগের হলুদ চিরকুটের সাথে মিলিয়ে দেখলাম একই হাতের লেখা। তার মানে আগে যে দিয়েছিল সেই দিয়েছে। কিন্তু কে? চিরকুটটা হাতে নিয়ে তন্নিকে ডাকলাম। তন্নি, ওই তন্নি, এদিকে একটু আয় তো। তন্নি কিচেন থেকে চেঁচিয়ে উত্তর দিল, কেন নোভাপু? একটু আয় না, দরকার আছে। আচ্ছা, আসতেছি। আমি একবার চিরকুটের দিকে তাকালাম, আরেকবার দরজার দিকে। কিচেন থেকে আসতে এত দেরি হয়। রাগ লাগছে তন্নির ওপর। তন্নি ওড়নার গিট খুলতে খুলতে রুমে এসে বলল, কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? আমাদের রুমে কি কেউ এসেছিল? কই না তো। চাকে দিয়ে গেছে। আমি তো দেইনি। আম্মুও কিচেনে কাজ করছিল। কেন, কি হয়েছে? আমাদের রুমে কে এসেছিল তাও জানিস না? চিরকুট কে দিয়েছে তাও বলতে পারিস না? তাহলে এই চা ও চিরকুট কি হাওয়ায় উড়ে উড়ে এসেছে? কোনো চিরকুট। আমি আমার হাতের চিরকুটটা তন্নির দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই যে এটা। তন্নি আমার হাতের থেকে চিরকুটটা নিয়ে বিড়বিড় করে পড়ল। তারপর আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, এটা কে দিল? বাঁ হাতের লেখাগুলো তো অনেক সুন্দর। সাথে কথাগুলো খুব সুন্দর। হ্যাঁ, নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু দিল ওটাকে? তোমার কোনো প্রেমিক পুরুষ। তন্নি কথাটা বলে মুখ টিপে হাসল। আমি ওর দিকে চোখ পাকিয়ে তাকাতেই ও চুপ হয়ে গেল। হঠাৎ আমার একটা কথা মনে এলো। আমি খুশি চোখে তন্নিকে জিজ্ঞেস করলাম,
হ্যাঁ রে তন্নি, আজ কি তাং ভাইয়ার কোনো ফ্রেন্ড আসছিল বাসায়? হ্যাঁ এসেছিল তো, সকাল 8টার দিকে এসেছিল। একটু আগে ভাইয়া তাদের নিয়ে বের হয়ে গেল। কে এসেছিল? অনেকগুলি ফ্রেন্ড এসেছিল, এর মধ্যে কেউ একজন তো অবশ্যই আমার রুমে এসেছিল। আর আমি তখন ঘুমাচ্ছিলাম। সে চায়ের কাপ ও চিরকুট রেখে গিয়েছে। কে এসেছে আমি জানি না। আমি আম্মুর সাথে কিচেনে ছিলাম, তাদের জন্য চা বানিয়ে দিলাম। ভাইয়া ট্রে নিয়ে তার বন্ধুদের দিয়েছে। তুমি ঘুমিয়ে আছো বলে আমি চা দিয়ে যাইনি। তোমাকে চা দেওয়া মানে চা নষ্ট হওয়া, তাই অপমানস। যা সত্যি তাই বলছি। হইছে আমার সত্যবাদী বইন। কথা কম বলে জলদি রেডি হো। আজকে যে কলেজ আছে তা কি তুই ভুলে গেছিস? তোর যদি রেডি হতে দেরি হয় তাহলে আমি তোকে রেখেই চলে যাব। কি বললে আবার বলতো? প্রত্যেক দিনকে দেরি করে আমি রেডি হয়ে বসে থাকি, কিন্তু তোমার তৈরি হতে হতে ক্লাসে দেরি হয়ে যায়। আর আমাকে বলা হচ্ছে আমার দেরি হলে আমাকে রেখে চলে যাবে। নিজে যে লেট লতিফা তা কেন বলছো না? আমিও দেখব আজকে কার দেরি হয়। ওই চুপ থাক, যা তৈরি হতে যা। বেশি কথা বলে। তন্নির মাথায় একটা চাপড় মেরে ওয়ার্ড্রপ থেকে জামাকাপড় বের করে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। তন্নি রুমের থেকে নোভাপু বলে একটা চিৎকার দিল। কারণটা হলো আমি ওর ওয়ার্ড্রবের জামাকাপড় ইচ্ছে করে উলটপালট করে এসেছি। আমাকে লেট লতিফা বলার শাস্তি এটা। কলেজ গেট দিয়ে ঢুকেই আমি রৌনকদের খুঁজতে আরম্ভ করলাম। গতকাল রাতে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে বসেছিলাম। 1 ঘন্টায় আমার প্র্যাকটিক্যাল কমপ্লিট। এত সুন্দর করে এক একটা চিত্র এঁকেছি যে জীবনেও আর আমাকে প্র্যাকটিক্যাল খাতা দেওয়ার নাম নিবে না। ওদের হাত থেকে কি করো বাঁচব তার শয়তানি বুদ্ধিও জমিয়ে ফেলেছি। এখন শুধু আমার প্ল্যান মোতাবেক কাজ করলেই হলো। রৌনককে বেশি সময় খুঁজতে হলো না। কিছু দূর গিয়ে দেখলাম রৌনক তার দল নিয়ে শহীদ মিনারের পাশে বসে আছে। আমি গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেলাম। হাত দুটো ব্যথা হয়ে গেছে। 5টা তন্নির হাতে ধরিয়ে দিয়েছি, আর 5টা আমার হাতে। তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারা সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে শাওন চেঁচিয়ে রৌনককে বলে উঠল, বড় ভাই দেখেন 2 দিন পর খাতা নিয়ে হাজির হয়েছে। আবারও আপনার কথা শুনে নাই। রৌনক চোখ দুটো ছোট ছোট করে আমার দিকে তাকালো। আমি 32টি দাঁত দেখিয়ে একটা হাসি দিলাম। কিন্তু বেটা রৌনককে বোধহয় ইমপ্রেস করতে পারলাম না। গম্ভীর গলায় আমাকে রৌনক বলল, তোমাকে খাতাগুলো বৃহস্পতিবার সকাল 10টায় কলেজে এসে দিয়ে যেতে বলেছিলাম, কিন্তু তুমি তা না করে শনিবার এসেছ। আমি জানতাম এমন প্রশ্নের সম্মুখীন হব, তাই তার কথার তোয়াক্কা না করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, বৃহস্পতিবার বন্ধ ছিল। আমি বন্ধের দিন কলেজে কেন আসব? আর আমি খবর নিয়ে জানতে পেরেছি আপনাদের খাতা জমা দেওয়ার লাস্ট ডেট আগামীকাল, তাই আসিনি। আমার এমন খামখেয়ালি কথায় রৌনক না রাগলেও সাথের সাঙ্গপাঙ্গরা রেগে গেল। একটা ছেলে আমাকে ধমকে বলে উঠল, তুমি তো দেখছি বড্ড বেশি বুঝো। ভাইয়ের সাথে একের পর এক বেয়াদবি করে যাচ্ছ। সিনিয়রকে কি করে সম্মান করতে হয় তা কি তুমি জানো না? তোমার বাবা মা কি কোনো শিক্ষা দেয়নি তোমাকে? বাবা মা তুলে কথা বলায় আমার রাগ উঠে গেল। রেগে বললাম, খবরদার বাবা মা তুলে কথা বলবেন না, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আর সম্মান অর্জন করে নিতে হয়, চেয়ে পাওয়া যায় না। আপনারা জুনিয়রদের হেনস্থা করবেন আর জুনিয়ররা আপনাদের সম্মান করবে এমনটা ভাবলেন কি করে? আমার রাগ দেখে রৌনক চুপচাপ দাঁড়িয়ে রইল।
কোনো কথা বলল না। পাশের থেকে তন্নি ফিসফিস করে আমাকে বলল, নোভাপু, চুপ হয়ে যাও। কি শুরু করেছ? ওদের সাথে ঝামেলা করো না, পরে বিপদে পড়তে হবে। তুই চুপ থাক। এরা পেয়েছেটা কি? এদের আমি ভয় পাই না। এরা কি আর করবে? পারবে শুধু এই কলেজ থেকে বের করে দিতে। বের করে দিল দিক। যেই কলেজের ভিপি এমন, সেই কলেজে পড়ার থেকে না পড়াই ভালো। আমার কথা শেষ হওয়ার আগেই একটা থাপ্পড়ের শব্দে সবাই স্তব্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম থাপ্পড়টা আমার গালে পড়েছে, তাই গালে হাত দিয়ে রেখেছিলাম। কিন্তু পিটপিট করে তাকিয়ে দেখি তখন যে ছেলেটা আমাকে বাবা মা তুলে কথা বলেছিল সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর রৌনক রাগে ফুঁসছে। রৌনক ওই ছেলেটাকে থাপ্পড় মেরেছে। রৌনক দুই হাত কোমরে রেখে রাগে ফোঁস ফোঁস করতে করতে ছেলেটাকে বলল, আমি যে এখানে আছি তা কি তুই দেখেছিস মাহিম? থাপ্পড় খাওয়া ছেলেটির নাম তাহলে মাহিম। মাহিম গালে হাত দিয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ ভাই। তাহলে আমি থাকতে তুই এসব কথা বলার সাহস কোথা থেকে পাস? বাবা মা নিয়ে কেন কথা বললি তুই? এত সাহস তোকে কে দিল? সরি ভাই, আমি বুঝতে পারিনি। পরের বার থেকে সাবধান। এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়। আচ্ছা। এদের কথোপকথন শুনে আমি একটা ভেঙচি কাটলাম। এখন নিজের লোককে মেরে ভালো সাজা হচ্ছে। এসব কলেজের ভিপিদের আমার ভালো করে চেনা আছে। তা যতই ভালো হওয়ার অভিনয় করো না কেন, তা আমার কাছে সাজছে না। পাশে তাকিয়ে দেখি তন্নি ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। রৌনক আমার দিকে ঘুরে শাওনকে উদ্দেশ্য করে বলল, তাকিয়ে দেখছিস কি তোরা? খাতাগুলো ওদের থেকে নে। আচ্ছা বড় ভাই। শাওন হাতির চোখ করে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। তারপর আমার হাত থেকে প্র্যাকটিক্যাল খাতাগুলো নিল। তন্নির থেকে আরেকটা ছেলে খাতা নিয়ে রৌনকের সামনে গেল। আমাকে এখন এখান থেকে মানে কেটে পড়তে হবে, কারণ প্র্যাকটিক্যাল খাতা খুললেই আমি শেষ। আমি কুচোমুচো করে রৌনককে বললাম, ভাইয়া আমরা তাহলে আসছি। 1 মিনিট। কিনু? আমি সবগুলো খাতা চেক দিব তারপর যাবে। রৌনকের কথা শুনে আমার কলিজায় পানি নেই। বর্ষর ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলাম। রৌনক একটা খাতা খুলে রাগী চোখে আমার দিকে তাকালো। তারপর একে একে সবগুলো পেজ উল্টালো। যত পেজ উল্টাচ্ছে ততই রৌনকের চেহারার রং পাল্টে যাচ্ছে। একটা দেখা শেষ হতেই আরেকটা ধরল। সেটা দেখে আরো রাগ। তন্নি বুঝতে পারছে না কেন রৌনক এমন করছে, কারণ ওকে আমি প্র্যাকটিক্যাল খাতা খুলতেই দেইনি। কিন্তু আমি তো জানি আমি কি করেছি। রৌনক সেই খাতাটাও উল্টেপাল্টে আমাকে ধমকল বলল, কি করেছ তুমি এগুলো? কেন প্র্যাকটিক্যাল করেছি? আমি তোমাকে এসব আঁকতে বলেছিলাম। তোমাকে ইনস্ট্রাকশনের নোটস দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেগুলো না করে এগুলো কি আঁকছ? রৌনকের রাগ দেখে সবাই ভয় পেলেও আমি কিন্তু বেশ মজা পাচ্ছি, যার কারণে মিটমিট করে হাসছি। আমাকে হাসতে দেখে রৌনক রেগে আমার দিকে তেড়ে আসলো। ওকে তেড়ে আসতে দেখে আমি রৌনকের রাগ দেখে সবাই ভয় পেলেও আমি কিন্তু বেশ মজা পাচ্ছি, যার কারণে মিটমিট করে হাসছি। আমাকে হাসতে দেখে রৌনক রেগে আমার দিকে তেড়ে আসলো। ওকে তেড়ে আসতে দেখে আমি 2 লাফে পিছিয়ে গেলাম। রৌনক দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কি আমি ক্লাস 1-2 এর বাচ্চার মতো মাছ, শাপলা ফুল, তাল, প্রাকৃতিক দৃশ্য আঁকতে বলছি? আমি একটা ভেঙচি কেটে কনফিডেন্সের সাথে বললাম, অ্যাকাউন্টিং এর স্টুডেন্টকে বায়োলজি ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল করতে দিল, এর থেকে ভালো কিছু হবে না। তাও ভালো আমি মাছ, ফুল, পাখি, প্রাকৃতিক দৃশ্য এঁকেছি।
একবার তো ভেবেছিলাম অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করে দিব, কিন্তু মন চাইল অনেক দিন ধরে চারুকলার কোনো কিছু আঁকি না। সেই যে অষ্টম শ্রেণীতে চারুকারু সাবজেক্টের জন্য এক কিছু এঁকেছিলাম, তারপর থেকে বহুদিন সবকিছু অফ। তাই আমি ভাবলাম আপনাদের প্র্যাকটিক্যাল খাতার সদ্ব্যবহার করি। আমার উত্তর শুনে সবাই বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। তন্নির চোখগুলো তো কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। শুধু রৌনক রাগে ফুঁসছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি ওদের প্র্যাকটিক্যাল খাতায় কলম দিয়ে মাছ, শাপলা ফুল, গোলাপ ফুল, পাখি, প্রাকৃতিক দৃশ্য এঁকেছি। 1 ঘন্টার মধ্যে সবগুলো খাতায় আঁকা কমপ্লিট হয়ে গেছে। শুধু খাতার পেজ উল্টিয়েছি আর তাড়াহুড়ো করে কোনোরকম এসব এঁকেছি। একবার ভেবেছিলাম একটা খাতায় আঁকব, কিন্তু মাথায় শয়তানি বুদ্ধি হানা দেওয়ায় সবগুলোতে বসে বসে এঁকে ফেললাম। রৌনক রাগে থেমে থেমে ফুঁসে উঠছে। 2 হাত মুঠ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি বোকা ফেস করে তার দিকে তাকিয়ে আছি। রৌনক আমার দিকে ঘুরে বলল, কাজটা ঠিক করলে না। কাজটা আপনিও ঠিক করেননি। আপনারও বোঝা উচিত ছিল অ্যাকাউন্টিং নিয়ে পড়ুয়া মেয়ে কি করে আপনাদের প্র্যাকটিক্যাল করবে। করতে পারোনি যখন, তাহলে খালি খাতা ফেরত দিতে। কিন্তু এরকম করে নষ্ট করলে কেন? ইচ্ছে করে করেছি, যাতে পরবর্তীতে আমাকে দিয়ে প্র্যাকটিক্যাল করানোর কথা ভুলেও মনে না আনেন। তোমার বিরুদ্ধে কিন্তু আমি এখন ব্যবস্থা নিতে পারি জানো। আপনি কি ব্যবস্থা নিবেন? নিব তো আমি। এখন সোজা প্রিন্সিপালের রুমে যাব। তারপর আপনি যা যা করেছেন আমার সাথে তা তো বলবই, সাথে বানিয়ে বানিয়ে এক্সট্রা কিছু জুড়ে দিব। সাথে এটাও বলবো যে আপনি আমাকে রেগিং করেছেন। আপনারা যা করেছেন আমার সাথে তা রেগিংয়ের পর্যায়ে পড়ে। আর এই কলেজে কোনো সিনিয়র রেগিং করলে তার কঠোর শাস্তি হয়। সে কলেজের ভিপি হোক কিংবা সাধারণ কোনো ছাত্রছাত্রী, তা কিন্তু দেখা হয় না। আপনারা নিশ্চয়ই তা আমার থেকে ভালো জানেন। আমি চললাম প্রিন্সিপালের কাছে বিচার দিতে। ভিপি পদটা হারানোর জন্য তৈরি থাকেন। চল রে তন্নি, আমার অনেক কাজ আছে। আমার কথা শুনে রৌনক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যাও বলো, তাতে আমার কি? আমি কি প্রিন্সিপালকে ভয় পাই নাকি? আপনি প্রিন্সিপালকে ভয় পান না? একটুও না। প্রিন্সিপাল আমার কিছুই করতে পারবে না। উনার এখানে কোনো হাত নেই। রৌনকের কথা শুনে আমি হতাশ হলাম। ঠিকই তো, প্রিন্সিপাল ওদের কি বলবে? ভিপি তো নির্বাচিত হয় ছাত্রদের ভোটে। হঠাৎ আমার মনে হলো বর্তমানে কলেজের ভিপি পদে তো যুবরাজ ভাইয়া আছে। আর সে অ্যাক্সিডেন্ট করাই রৌনককে সাময়িক সময়ের জন্য ভারপ্রাপ্ত ভিপি করা হয়েছে। যদি যুবরাজ ভাইয়ার ভয় দেখাই তাহলে কাজ হবে। কারণ যুবরাজ ভাইয়া নাকি তার সুস্থতা হওয়া অবধি রৌনককে ভিপি দিতে বলেছে। আর ছাত্র সংগঠন মিটিং ডেকে প্রত্যেকটা সদস্যের মতো নিয়ে রৌনককে ভিপি বানিয়েছে। আমাকে চুপ থাকতে দেখে শয়তানি হাসি দিয়ে দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি চুপ হয়ে গেলেন যে মিস ঝগড়ুটে? প্রিন্সিপালকে বিচার দিবেন না? আমিও একটা শয়তানি হাসি দিলাম। তা দেখে রৌনক চোখ মুখ কুঁচকে ফেলল। তারপর খুশি মনে বললাম, প্রিন্সিপালকে বিচার দিল তো কিছু হবে না। তার চেয়ে আমি বরং যুবরাজ ভাইয়াকে বিচার দিব। তার অবর্তমানে আপনি রেগিং করে তার পদটাকে কলুষিত করছেন। আমার জানামতে ভাইয়া তার রিপিটেশন নিয়ে অনেক সচেতন। কেউ তার অবর্তমানে তার পদটাকে কলুষিত করবে আর তিনি নিশ্চয়ই সহ্য করবে না। আমার তাং ভাইয়ার সাথে যুবরাজ ভাইয়ার অনেক ভাব। আমিও সেই ভাবের সদ্ব্যবহার করব। আমার কথা শুনে সবাই আঁতকে উঠলে।
নিমিষেই রৌনকের মুখের রাগ হাওয়া হয়ে ভয়ে পরিণত হল। সাথের আন্ডা বাচ্চাগুলোও বেশ ভয় পেয়ে গেল। ওদের ভয় দেখে আমি আরো দ্বিগুণ সাহস পেয়ে গেলাম। ওদের একেকটার মুখ দেখে শয়তানি হাসি দিয়ে তন্নির হাত ধরে উল্টো দিকে রওনা দিলাম। দুপা এগুতেই রৌনক আমার সামনে এসে ভয়ার্ত কণ্ঠে বলল, বোন, আমার এই সর্বনাশটা করিস না। যুবরাজ ভাইয়ার কাছে বিচার দিও না। তুমি বিচার দিল আমাকে অনেক বকবে। ভাইয়া আমাকে ওয়ার্নিং দিয়েছে যদি আমার নামে আরেকটা নালিশ যায় তাহলে আমার খবর আছে। প্লিজ বোন, তুমি আমার কথা শুনো। আমি কখনো তোমার সাথে লাগতে যাব না। তাও তুমি কমপ্লেন করো না। আমি খুশিমনে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে দিয়ে আবার প্র্যাকটিক্যাল করাবেন নাকি? রৌনক মুখটাকে কালো করে আমাকে উত্তর দিল, ছাইরা দে বইন, কাইন্দা বাঁচি। আরেকবার তো দূরে থাক, জীবনে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে তোমার সামনেও আসব না। তন্নি আমাকে খোঁচা দিয়ে বলল, এত করে যখন বলছে বিচার দিও না নোভাপু। আমি তন্নির দিকে তাকিয়ে রাগী গলায় বললাম, এই তোর এত জ্বলে কেন রে? আমার জ্বলবে কেন? আমি তো এমনি বলছিলাম। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাক। এমন করো কেন? আবার কথা বলিস। তন্নির দিকে একটা ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে রৌনকের দিকে তাকিয়ে একগালে শয়তানি হাসি দিয়ে বললাম, এত করে যখন বলছেন তাহলে তো বিচারটা না দিলেই ভালো হয়। আচ্ছা, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে আমি আর বিচার দিব না। তবে এর বিনিময়ে আমাকেও কিছু টাকা দিতে হবে। আমার টাকা লাগতো না, কিন্তু এত কষ্ট করে প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে দিলাম, তাই তার পারিশ্রমিক দিলেই হবে। রৌনক ব্যস্ত ভঙ্গিতে পকেট থেকে মানিব্যাগ বের করে ভেতরটা খুলতে খুলতে বলল, কত লাগবে তোমার? 500 দিল চলবে। 500তে কাজ হবে না। 1000 লাগবে। রৌনক চমকে কিছুটা জোর চেঁচিয়ে বলল, 1000? জি, 1000। 1000 দিল আমি যুবরাজ ভাইয়ার কাছে বিচার দিব না। নয়তো এই যে গেলাম। আমি পেছনে দিকে ঘোরার আগেই রৌনক মানিব্যাগ থেকে 500 টাকার দুটো নোট আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আরে না না, তোমার কোথাও যেতে হবে না। এই নাও তোমার টাকা। আমি নোট দুটো হাতে নিয়ে উল্টেপাল্টে জিজ্ঞেস করলাম, জাল নোট না তো? একটাও না। তুমি চেক করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে। আপনি যখন খুশি হয়ে আমাকে প্র্যাকটিক্যাল করে দেওয়ার পারিশ্রমিক দিয়েছেন, আমি কি না নিতে পারি বলেন? আর নিশ্চিন্তে থাকেন, আমি যুবরাজ ভাইয়ার কাছে কিছু বলবো না। কি আসবেন আবার আমার সাথে লাগতে? যদি আবার আসেন তাহলে আমি কিন্তু সত্যি বিচার দিব। আমি বইন তোর হাতেও ধরি পায়েও ধরি। আজকের থেকে তুই আমার বড় বইন। আমি ভুলেও তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না, বরং তোমার থেকে 10 হাত দূরে থাকব। যেই থ্রেট তুমি দিছ, আর আমার পকেটও খালি করছো, আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখব। ওই শাওন, মহিম, চল এখান থেকে। আমার মাথা ঘুরতাছে। আর কিছু সময় এখানে থাকলে আমি অজ্ঞান হব। রৌনক ওর সাঙ্গপাঙ্গদের কথাগুলো বলে এখান থেকে দ্রুত কেটে পড়তে নিলেই আমি রৌনকে ডেকে উঠলাম, এই যে মিস্টার রৌনক। জি আপু। বড় বোন বানালেন আর তাকে সম্মান না করেই চলে যাচ্ছেন? মানে বুঝলাম না আপু। সালাম কে দিবে? কিন্তু তুমি তো আমার ছোট। একটু আগে আমাকে বড় বোন কে বানালো? তাছাড়া সালাম ছোট বড় সবাইকে দেয়া যায়। ওহ, ভুলে গেছিলাম। জোরে সালাম দেন। দিতেই হবে। না দিল কিন্তু যুবরাজ ভাইয়ার কাছে বিচার দিব। আবার ব্ল্যাকমেইল। জলদি সালাম দেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুমুস সালাম।
বেঁচে থাকো বৎস। এখন থেকে যখন যেখানে আমায় দেখবেন তখনই সালাম দিবেন। কেন? দিতে বলছি দিবেন। এত কথা তো শুনতে চাইনি। নয়তো আমি কিন্তু ভাইয়ার কাছে বিচার দিব। আর আমাকে কিন্তু যুবরাজ ভাইয়া চিনে। আমি বিচার দিল ভাইয়া সব বিশ্বাস করে নিবে। মারলাম একটা ঢপ। আমাকে যুবরাজ ভাইয়া চিনে না। ভাইয়ার কাছে গিয়ে যদি বলি আমি অন্য কলেজের স্টুডেন্ট তাও বোধহয় বিশ্বাস করে নিব। কারণ স্কুল কলেজের সবাই শুধু দুই টাইপের স্টুডেন্টদের চিনে। এক ক্লাসের টপার স্টুডেন্টদের, দুই ক্লাসের সবচেয়ে বাজে স্টুডেন্টদের। আর মাঝামাঝি যারা থাকে তাদের কোনো কারণ ছাড়া খুব কমই চিনে তারা। আমি হলাম ওই মাঝামাঝি ধরনের স্টুডেন্ট। তাই আমাকে সবাই চিনেও না ভালো মতো। রৌনক আমাকে উদ্দেশ্য করে বলল, আমি কি যাব? ঠিক আছে, যান এবার। আমি বলতে দেরি কিন্তু রৌনকের কোনোরকম সেখান থেকে কেটে পড়তে দেরি না। আমি হাসতে হাসতে পেট ধরে বসে পড়লাম। আজ বেচারাদের আচ্ছা শিক্ষা দেওয়া হয়েছে। তন্নি আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে হাতের 500 টাকার নোট দুটোয় গাঢ় করে একটা চুমু খেলাম। এই না হলে কি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট? সব জায়গায় বিজনেস খুঁজে নেই। এত কিছু হয়ে ভালোই হয়েছে, মাঝ থেকে আমার 1000 টাকা লাভ হলো। অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট বলে কথা। লাভ লোকসানের হিসাব যদি না করি তাহলে কিরকম অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হলাম? একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমার সহজ সরল মনটা কোথায় জানি হারিয়ে গেছে। মনটার রং ছিল সাদা। মনে ছিল সীমাহীন ভালোবাসা। যদি কোনো সহৃদয়বান আমার মনটা পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমার সাথে যোগাযোগ করুন। সদর দরজা দিয়ে ঢুকে মাইকের মতো চেঁচিয়ে বিজ্ঞপ্তি দিতে 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 আসছিলাম। ছাদ থেকে মাত্রই ফিরছি। খালামণি আস্ত ধনিয়া রোদে দিয়ে আসতে বলেছে, তাই ছাদে গিয়েছিলাম। ভেতরে ঢুকতেই চোখ ছানাবড়া। তাং ভাইয়া আর তার দুই বন্ধু সোফায় বসে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারা দুজন হলো ইমরান হাশমি ভাইয়া আর এনজিও সংস্থা। ভাইয়ার বন্ধুদের আসার নির্দিষ্ট একটা সময় আছে। হয় সকাল 8টার দিকে আসবে, নয়তো দুপুরে খাবার আগে কিংবা পরে। তবে এনাজের জন্য কোনো সময় বাধা নেই। সে যখন খুশি তখন আসতে পারবে। তাং ভাইয়ার জানে জিগার দোস্ত বলে কথা। আমি তাদের দেখে বেশ লজ্জায় পড়ে গেলাম। ইস, কি না কি ভাবছে তারা। হাতে থাকা বড় প্লাস্টিকের থালাটা দিয়ে মুখ ঢেকে ফেললাম। দ্রুত তাদের পাশ কাটিয়ে যেতে নিলেই তাং ভাইয়া গম্ভীর গলায় বলল, তোর মন আবার কোথায় হারিয়ে গেল? কেউ কি চুরি করে নিয়েছে নাকি? যদি কেউ চুরি করেও তাহলে সে শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু পাবে না। তা চোরটাকে? আমি থালা সরিয়ে শুধু চোখ দুটো বের করলাম। তারপর রাগী চোখে তাং ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, এমনি বলছিলাম, আমার মন কোথাও হারায়নি। আর এই নোভার মন চুরি করা এত সোজাও নয়। এনাজ মুচকি হেসে তাং ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, টিডি পোকার মন চুরি করবে কি করে তাং? সারাদিন লাফাতে লাফাতে দিন যায়। ওকে কেউ ধরতে পারলে না চুরি করবে। তার চেয়ে দেখোগা কোথায় লাফাতে গিয়ে ফেলে রেখে এসেছে। যে পেয়েছে সে এবার দিলই হয়। এনজিও সংস্থা ভালো হবে না কিন্তু। উচিত কথা বললে সবারই গায়ে ফসকা পড়ে। তা মিস টিডি পোকা মনটা হারালেন কোথায়? ঘাসে নাকি রাস্তায়? আমি খুঁজে পেলে কিন্তু দিব না। আমার কাছে রেখে দিব। ইমরান ভাইয়া এনাজের পিঠে জোরে চাপড় মেরে বলল, কি দোস্ত, হাবভাব তো ভালো ঠেকেছে না, ঘটনা কি? এনাজ বলল, কোনো ঘটনা নেই দোস্ত।
টিডি পোকার মন পেলে বয়ামে ভরে রাখতাম, আর মনটাকে ওয়াশ করে তার থেকে সব শয়তানি বুদ্ধি বের করে ফেলতাম। একবার শুধু হাতে তোপাই, তারপর কি করে সোজা করতে হবে তা আমি দেখে নিব। ইমরান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তা নোভা, মনটা কোথায় হারিয়ে ফেলছ? আমাদের এনাজের মাঝে নাকি? আমাদের এনাজ তো সেই কবে তো। ইমরান ভাইয়া পুরো কথা শেষ করার আগেই এনাজ তার মুখ চেপে ধরল। আমি তাদের কাণ্ড দেখে চোখ মুখ কুঁচকে তার দিকে তাকালাম। এনাজ ইমরান ভাইয়ার মুখ ছেড়ে মাথায় একটা মৃদু থাপ্পড় মেরে ওকে চোখের ইশারায় কি জানি বলতে মানা করল। আমি কিছুই বুঝলাম না। তাং ভাইয়া মুখ টিপে হাসছে। আমি ইমরান ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি বলতে চাইছিলেন ইমরান হাশমি ভাইয়া? ইমরান ভাইয়া একবার তাং ভাইয়ার দিকে তাকিয়ে আরেকবার এনাজের দিকে তাকালো। এনাজ ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলছে। আমি বেকুবের মতো তিনজনের দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হলাম। তাই তাদের জিজ্ঞেস করলাম, আপনারা একে অপরকে ইশারা করে কি বলতে মানা করছেন? ইমরান ভাইয়া সবগুলো দাঁত দেখিয়ে হে হে করে হেসে বলল, কিছু না। জলদি বলেন ইমরান হাশমি ভাইয়া, আপনারা আমার থেকে কিছু একটা তো অবশ্যই লুকাচ্ছেন। আমার নাম ইমরান হোসেন, হাশমি নয় রে বইন। তুমি আমার নামটার তেরটা বাজায় দিলোয়া। এতই যখন আমাকে অন্য নামে ডাকার ইচ্ছে তোমার, তাহলে ইমরান মাহমুদুল বলতা। তাহলে নিজেকে সিঙ্গার মনে হতো, তা না করে ইমরান হাশমি। আপনার চেহারা আমার কাছে ইমরান হাশমির মতোই লাগে, তাই আমি এই নামে ডাকি। কথাটা বলেই মুখ টিপে হাসতে লাগলাম। আমার হাসির সাথে এনাজ ও তাং ভাইয়াও যুক্ত হল। ইমরান ভাইয়া আমাদের সবার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। আমরা কেউ সেটা গায়ে মাখলাম না। ইমরান ভাইয়া ও এনজিও সংস্থা দুজনেই তাং ভাইয়ার অনেক বিশ্বস্ত। তাই তাং ভাইয়া এখনো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিয়েছে। অন্য কেউ থাকলে তাং ভাইয়া কবেই এক রামধমক দিয়ে এখান থেকে বিদায় করত। খালামণি কিচেন থেকে ডাকতেই আমি সেদিকে দৌড়ালাম। ছোট তিনটা রুম, একটা ছোট ড্রয়িং রুম, একটা কিচেন নিয়ে তাং ভাইয়াদের ছোট ফ্ল্যাট। এখানে গত কয়েক বছর ধরে তারা ভাড়া থাকে। এক রুমে তাং ভাইয়া, আরেক রুমে খালামণি, আর তন্নির রুমে আমি ও তন্নি থাকি। প্রত্যেকটা রুমে অ্যাডজাস্ট করা বাথরুম। তন্নি ও তাং ভাইয়ার রুমে ছোট করে বারান্দা আছে। খালু প্রবাসে থাকে। সবাই কত করে বলে এই বয়সে আর বিদেশ করতে হবে না, কিন্তু তিনি শুনেন না। বলেন তাং ভাইয়ার একটা গতি করে তারপর দেশে আসবেন। গতকাল শুনলাম তাং ভাইয়া ও এনাজ পার্টনারশিপে ব্যবসা শুরু করবে, কিন্তু কিসের ব্যবসা তা জানি না। কলেজ থেকে ফিরে দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। প্রচুর মাথা ব্যথা উঠেছিল, আর আমার মাথা ব্যথার ঔষধ একমাত্র ঘুম। পুরো রুম অন্ধকার করে ঘণ্টাখানিক ঘুমালে আমার মাথা ব্যথা কমবে। মাথা ব্যথা হলে আমাকে কেউ ডাকে না, কারণ ঘুম পরিপূর্ণ না হলে আরো বেশি মাথা ধরে। বারান্দার দরজাটা হালকা করে ভিড়ানো ছিল, যার কারণে পরন্ত বিকেলের চিকচিক করা উপচে পড়া রোদ অবাধ্য হয়ে আমাদের রুমে ঢুকে পড়েছে। সেই আলোতেই জেগে গেছি। আমার ঘুম ভাঙতে এতটুকু আলোই যথেষ্ট। পাশে তাকিয়ে দেখি তন্নিও ঘুমে। মাথাটা অনেকটা ঝিমঝিম করছে। আসরের নামাজ পড়ে কিচেনে চলে গেলাম। গিয়ে দেখি খালামণি এটো থালা বাসনগুলো পরিষ্কার করছে। আমাকে দেখে বলল, মাথা ব্যথা কমেছে? অনেকটা কমেছে, কিন্তু এখনো ঝিমঝিম করছে। খাবার খেয়ে একটা ঔষধ খা, দেখবি ভালো লাগবে। ঔষধ খেতে ভালো লাগে না? ভালো না লাগলেও খেতে হবে। আমার গলায় বেজে থাকে খালামণি।
পিঠে 2-4 ঘা দিল এমনি গলা থেকে নেমে যাবে। তুমিও আম্মুর মতো কথা শুরু করলে। যাও, কথা নেই তোমাদের সাথে। আমি ঠোঁট ফুলিয়ে অন্য দিকে ঘুরতেই খালামণি ফিক করে হেসে উঠল। আমি তার দিকে কপাল কুঁচকে তাকালাম। খালামণি ঠোঁটের কোণায় হাসি রেখেই বলল, সেই ছোটবেলার মতো করিস এখনো। আমি খালামণিকে পেছনে থেকে জড়িয়ে ধরে বললাম, আমি তো এখনো তোমাদের কাছে ছোটই। যদি ছোট না হতাম তাহলে কি এত বড় ভুলটা করতে যেতাম বলো? এখন ভেবে দেখি কত বড় বোকামি করতে গিয়েছিলাম, তাও একজন বেঈমান মানুষের জন্য। আমার কথা শুনে খালামণির মুখটা অন্ধকারে ছেয়ে গেল। কিছুটা রুক্ষ স্বরেই বলল, বাদ দে এসব কথা। যা চলে গেছে তা তো গেছেই। নিশ্চয়ই তোর জন্য এর থেকে 1000 গুণ ভালো কিছু আছে। এগুলো আমার বিষাক্ত অতীত খালামণি। আমি চাইলেও ভুলতে পারি না। এখনো মাঝরাতে মনে হলে আঁতকে উঠি। খালামণি হাতের কাজগুলো রেখে আমার 2 বাহু ধরে আমাকে তার বরাবর ঘুরালো। তারপর এক হাত আমার গালে রেখে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুই না সবসময় এই কথাটা বলিস? তাহলে এখনো কেন পুরাতন নিয়ে পড়ে আছিস? সারাদিন তো দুষ্টামি ফাইজলামিতে নিজেকে ব্যস্ত রেখে তো সব ভুলে থাকি, কিন্তু মাঝে মাঝে মনে এলে নিজের মধ্যে থাকি না আমি। সব ঠিক হয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা রাখো। তাই যেন হয় খালামণি। নে এবার ভাত খেয়ে ঔষধ খা। আমি খালামণির সামনে থেকে সরে চুলায় ছোট পানির পাতিল বসাতে বসাতে বললাম, এখন ভাত খেতে ইচ্ছে করছে না। 1 মগ কফি খাবো। ভাত খেয়ে তারপর খা। পরে ভাত খাবো। এখন কফি খেয়ে নেই। তাতে যদি মাথাটা একটু ঠিক হয়। তোর যা ইচ্ছে হয় কর। আমার কথা তো শুনিস না। 3 ভাইবোন নিজেদের মন মতো চলিস। কফির মগ নেই এখানে। তাঙের রুমে শোকেসের মধ্যে পাবি। সেখান থেকে নিয়ে আসিস। কেন মিটসেফে না ছিলে একটা? সেটা সেদিন ধুতে গিয়ে ডাট ভেঙে ফেলেছি। তাই তো নতুন নিয়ে আসতে বললাম। আচ্ছা তাহলে নিয়ে আসি। তাং ভাইয়ার রুমের সামনে গিয়ে দেখলাম দরজা ভিড়ানো। গুটি গুটি পায়ে দরজাটা হালকা খুলে কচ্ছপের মতো মাথা ভেতরে ঢুকিয়ে দেখলাম খাটের ওপর উপুর হয়ে কেউ শুয়ে আছে। সে নিশ্চয়ই ঘুমে। তার মানে এখন আমাকে চোরের মতো ভিতরে প্রবেশ করে খুব সাবধানে শোকেস খুলে মগ বের করতে হবে। খুব সাবধানে পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। তারপর যথাসম্ভব শব্দ না করে শোকেস খুললাম। কিন্তু শোকেস খোলার পরই ঘটল বিপত্তি। ভেতর থেকে শো করে উড়ে একটা তেলাপোকা বের হল। সেটা গিয়ে উড়ে বসল উপুর হয়ে শুয়ে থাকা মানুষটার পিঠের ওপর। এটাকে এখন না মারলে তো কাঁথা, বালিশ কিংবা জামাকাপড় কেটে ফেলবে। তাই আমি পা টিপে টিপে তার দিকে এগিয়ে গেলাম। মানুষটা তাং ভাইয়া নয়। গালের চাপ দাড়ি দেখে বুঝলাম এনজিও সংস্থা। পাশ থেকে বালিশটা নিয়ে ধরাম করে তার পিঠের ওপর যেখানে তেলাপোকা বসেছে সেখানে দিলাম এক বাড়ি। বেচারা আহ শব্দ করে ধরফর করে উঠে বসতে নিলে আমি তাকে থামিয়ে দিলাম। প্লিজ প্লিজ উঠবেন না। একটা তেলাপোকা। বেচারা আর উঠল না। আমি ততক্ষণে বালিশ ছেড়ে তেলাপোকা খোঁজার মিশনে নেমেছি। তেলাপোকাটাকে খুঁজে পাচ্ছি না। তাই এদিক সেদিকে খুঁজে এনাজের পাশে গিয়ে এক হাতে ওর টি-শার্ট তুললাম। আমি আসলে দেখতে গিয়েছিলাম তার শরীরের ভেতরে তেলাপোকাটা ঢুকেছে কিনা। এনাজ চোখ মুখে বিস্ময় নিয়ে আবারও পেছনে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। তেলাপোকার পায়ের মতো কিছু একটা দেখতেই আমি টি-শার্ট ছেড়ে আবার বালিশ নিয়ে একের পর এক এনাজের পিঠে বাড়ি দিতে লাগলাম। এনাজ চেঁচিয়ে বলল, টিডি পোকা কি করছো? আমার লাগছে তো। আহাউচ ও মাগো।
তার কথায় আমার হুঁশ ফিরল। আসলে যে বালিশটা দিয়ে এতক্ষণ একের পর এক বাড়ি মারছিলাম সেটা অনেক শক্ত। এটা দিয়ে ব্যথা পাওয়াটা স্বাভাবিক। আমি বাড়ি থামিয়ে এক হাত মুখে দিয়ে বিস্মিত চোখে এনাজের দিকে তাকালাম। এনাজ পিঠে হাত দিয়ে বলল, আহ, আমার পিঠ। আটার ডো পেয়েছ নাকি? এত জোরে কেউ বাড়ি দেয়? এদিক সেদিকে তাকিয়ে দেখলাম তেলাপোকা নিচের ফ্লোরে ঘাপটি মেরে বসে আছে। আর এতক্ষণ আমি শুধু শুধু বেচারার ওপর বালিশ অভিযান চালিয়েছি। বালিশটাকে ছুঁড়ে ফেলে সেখান থেকে পলাতক আসামি হলাম। এখানে আর আমি নেই। পরের দিন সকাল থেকে আকাশটা আজ ঘন আঁধারে ঢেকে আছে। মনে হচ্ছে এই বুঝি ঝুপঝাপ করে বৃষ্টি নেমে গেল। তন্নি আজ কলেজে আসেনি। ওর সকালে একটু মাথা ধরেছিল। সেই ছুতোয় সে আজ কলেজ ফাঁকি দিয়েছে। আমিও দিতে পারতাম, কিন্তু মন সায় দিলও না। সামনের এক্সাম, তাই একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছি। কলেজ ছুটি হয়েছে আরও মিনিট 10 ধরে। হেঁটে গেট পার হতে না হতেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির তোড়জোড়ে পাশের এক দোকানের ছাউনির নিচে দাঁড়ালাম। আকাশের এই অবস্থা দেখেও ছাতা আনিনি। ছাতা আনতে আমার ভীষণ বিরক্ত লাগে। বৃষ্টি না হলে ছাতার বোঝা বইতে হয়। তাই আমার কাছে ছাতা নামক বস্তুটা অসহ্যকর। আশেপাশের দোকানগুলোও বন্ধ। এই বৃষ্টিতে রিকশা তো জীবনেও পাওয়া যাবে না। তাই বোর হয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। সত্যি বলছি, তোমায় এখন মনে পড়ে না। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সত্যি বলছি, তোমায় এখন মনে পড়ে না। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। আমার জায়গায় বসিয়েছ অন্য কাউকে, যেমন তোমার জায়গায়ও দিয়ে দিব অন্য কাউকে তেমন। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। সত্যি বলছি, তোমায় এখন মনে পড়ে না। ভাবে না যে আমায়, তার কথা কেন ভাবব? যার কাছে প্রেম ছেলেখেলা, তার প্রেমে কেন ভাসব? ভাবে নাই আমায় নিয়ে, তাকে কেন ভাবব? যার কাছে প্রেম ছেলেখেলা, তার প্রেমে কেন ভাসব? কারো জন্য কারো জীবন থেমে থাকে না। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। সত্যি বলছি, তোমায় এখন মনে পড়ে না। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। সম্প্রতি জনপ্রিয় হওয়া এই গানটা পাশের কোথাও জোরে বাজছে। আশেপাশে তাকিয়ে সেই উৎস খুঁজতে লাগলাম। একসময় খুঁজেও পেলাম। আমার থেকে 78 হাত দূরে একটা কলেজ পড়ুয়া ছেলের মোবাইলে গানটা বাজছে। বৃষ্টির বেগ কমে আসায় আর ছেলেটা বেশি একটা দূর না হওয়ায় গানের প্রত্যেকটা শব্দই আমি শুনতে পেয়েছি। অদ্ভুতভাবে এই গানের সাথে আমার জীবনেরও মিল আছে। পাশ দিয়ে কলেজের একটা ছেলে ও একটা মেয়ে একসাথে এক ছাতার তলে আমাকে সাইড কাটিয়ে চলে গেল। তা দেখে আমার বিষাক্ত অতীত মাথাচাড়া দিয়ে উঠল। তার সাথেও দেখা হয়েছিল আমার এই বৃষ্টির দিনে। একসময় বৃষ্টি খুব পছন্দ থাকলেও এখন প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টি দেখলেই যে অতীতগুলো চোখে ভাসে। হ্যাঁ, আমিও প্রথম ভালোবাসার সান্নিধ্যে গিয়েছিলাম। কিন্তু কে জানতো সেই ভালোবাসায় আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কেই বা জানতো আমি এক বেঈমানকে মন দিয়ে বসেছিলাম। উপর দিয়ে আমি একটা হাসিখুশি প্রাণোচ্ছল মেয়ে, যে কিনা সবাইকে মাতিয়ে রাখে। কিন্তু ভেতরে আমি ব্রোকেন। পুরো ভেঙে চুরে গেছি। কোনো কিছুর অস্তিত্ব নেই। তার খবর কি কেউ রাখে? তবে একজনের কারণে আমি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি না। যদি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি তাহলে আমার বাবাকে, তাং ভাইয়াকেও দোষারোপ করা হবে। কিন্তু তারা তো আমার নতুন করে বেঁচে থাকার কারণ। হুট করে কেন যে আবার অতীতটা মনে এলো? যেই বিষাক্ত অতীতের কারণে আমি আজ আমার পরিবার থেকে এত দূরে।
আমার প্রিয় গ্রাম, প্রিয় পরিবেশ থেকে দূরে। আবার কেন সেই অতীত মনে হচ্ছে আমার। চোখ দুটো টলমল করে উঠল। হঠাৎ আমার মুখের সামনে এসে একজন তার ছাতাটা ঝাড়া দিল। ছাতায় থাকা পানির বিন্দুগুলো আমার মুখে ছিটে আসতেই আমার সম্বিত ফিরল। সে ছাতাটা ঝাড়া দিয়ে আমাকে বলল, কি মিষ্টি ডি পোকা, কি এত ভাবছ? কতক্ষণ ধরে এসে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছি। তোমাকে কয়েকবার ডাকলাম, তাও সাড়া নেই। নিষ্পলক চোখে তাকিয়ে দেখলাম এনজিও সংস্থা। অন্য সময় হলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে ফেলতাম, কিন্তু এখন সেই মুডে নেই আমি। আমাকে চুপ করে থাকতে দেখে এনাজ বলল, কি ব্যাপার, কথা বলছো না যে? মন খারাপ? আমি তার দিক থেকে চোখ সরিয়ে ছোট করে উত্তর দিলাম, না, আমার তো মনে হচ্ছে তোমার মন খারাপ। বললাম, তো কিছু হয়নি। কি হয়েছে আমাকে বলতে পারো? আপনার তো ছাতা আছে, তাহলে আপনি এখানে কেন এলেন? কথা ঘুরিয়ে ফেললে। আমি কিছু জিজ্ঞেস করেছি। দেখলাম তুমি একা এখানে দাঁড়িয়ে আছো, তাই চলে এলাম। আপনি হঠাৎ কলেজে? কিছু কাগজ তুলতে এসেছিলাম। তাছাড়া একটা কাগজে প্রিন্সিপাল স্যারের একটা সিগনেচার লাগবে, তাই এসেছিলাম। তোমার ছাতা কোথায়? আমার ছাতা আনতে ভালো লাগে না। এটা কোনো কথা হলো? হ্যাঁ হলো। তেরামি করছো? বলতে পারেন হ্যাঁ। আচ্ছা চলো একসাথে চা খাই। নাকি তাতেও সমস্যা হবে? ইচ্ছে করছে না। তোমাকে এতটা মনমরা ভালো লাগে না। তোমাকে হাসি খুশি প্রাণোচ্ছল দেখতে ভালো লাগে। তুমি প্লিজ সবসময় হাসি খুশি থেকো। একটা মানুষ কখনো একরকম থাকতে পারে না। তা কি জানেন আপনি? হ্যাঁ জানি। তবে চেষ্টা করলেও মানুষ সবই পারে। না, চেষ্টা করলে পারে না। ভালো থাকার অভিনয় করলে পারে। হয়েছে সেসব কথা বাদ দাও এখন। চলো চা খাই। আপনার মনে হয় চা অনেক পছন্দ? হ্যাঁ অনেক। আমি কোনো উত্তর দিলাম না। গুটি গুটি পায়ে তার সাথে সামনের দিকে যেতে লাগলাম। পাশের ছোট টং দোকানটা পলিথিন দিয়ে আটকে রেখে দোকানি ভেতরে ঘাপটি মেরে বসে আছে। এদিকটায় ততটা খেয়াল করিনি বলে দেখিনি। ভেতরে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম আমরা দুজন। দোকানি যখন চায়ের কাপে চামচ নেড়ে সবকিছু মিশ্রিত করছিল, তখন কাপ ও চামচের সাথে লেগে যে টুংটাং শব্দ হচ্ছিল, আমি মুগ্ধ হয়ে তা শুনছিলাম। নিস্তব্ধ পরিবেশে বৃষ্টি পড়ার শব্দের সাথে এই টুংটাং শব্দটা আরও বেশি আকর্ষণীয় লাগছিল। চায়ের কাপ দুটো দোকানি আমাদের দিকে বাড়িয়ে দিল। আমরা দুজন হাত বাড়িয়ে কাপ দুটো নিয়ে নিলাম। এনাজ চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকালো। আমি আর চোখে তা খেয়াল করে বৃষ্টির দিকে তাকিয়ে চায়ে চুমুক দিলাম। কোনো কথা না বলে 2 কাপ চা খেয়ে দুজন বেরিয়ে পড়লাম। ততক্ষণে বৃষ্টিও অনেক কমে গেছে। এনাজ আমাকে বলল, এখনই চলে যাবে? হ্যাঁ, রিকশা পেলেই চলে যাব। কিছুক্ষণ একসাথে বৃষ্টি উপভোগ করি চলো। আমার বিরক্ত লাগে। আমার সাথে উপভোগ করো, দেখবে ভালো লাগবে। তার কথার অবাধ্য হতে ইচ্ছে হলো না। তবে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো। সমান তালে বৃষ্টি বিন্দুগুলো ঝরে পড়ছে পিচঢালা রাস্তার ওপর। সেদিকে দুজনের দৃষ্টি। এনাজ আমাকে চুপ করে থাকতে দেখে গলা ঝেড়ে বলল, একটা প্রশ্ন করি? হুম করেন। তোমার কাছে ভালোবাসা মানে কি? তার এই অদ্ভুত প্রশ্ন শুনে আমি তার দিকে তাকালাম। তাকাতেই চোখাচোখি হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। চাহনিটা ঘায়েল করে দিবে আমায়। কিন্তু আমি তো ঘায়েল হতে চাই না। দ্রুত চোখ নামিয়ে নিচু স্বরে বললাম, ভালোবাসার তো অনেক উদাহরণ আছে। কোনটা দিব? তোমার যেটা ইচ্ছা।
ভালোবাসা হলো একটা রাবার ব্যান্ডের মতো, যার দুপাশে দুজন ধরে থাকে। যদি কেউ একজন একপাশ থেকে ছেড়ে দেয় তাহলে অবশ্যই অপর পাশের জন আঘাত পাবে। যাকে আপনি ভালোবেসেছেন তাকে আঘাত দেয়া আর নিজের সাথে প্রতারণা করা দুটোই সমান। সত্যিই ভালোবাসা রাবার ব্যান্ডের মতো। নয়তো সে একপাশ ছেড়ে দিল আমি তো আঘাত পেতাম না। তবে এক হিসেবে মনের ভেতর একটু শান্তি লাগে। আমাকে আঘাত দিয়ে সে নিজের সাথে প্রতারণা করেছে। আবার মাঝে মাঝে বুকটা কেঁপে উঠে। আসলেই কি সে আমায় ভালোবেসেছিল? যদি ভালোবাসতো তাহলে তো এত বড় ধোঁকাটা দিতে পারত না। এই উত্তরগুলো আমার জানা নেই, বরং উত্তর খুঁজতে গেলে আমি পাগল হয়ে যাই। বেঈমান মানুষটার ওপর ঘৃণা হয়। এনাজের কোনো সারা শব্দ না পেয়ে তার দিকে তাকালাম। তাকিয়ে দেখি সে মুচকি হাসছে। নিশ্চয়ই আমার কথা শুনে হাসল। তাকে হাসতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হাসছেন যে? আমি কি কোনো ভুল উত্তর দিয়েছি? এনাজ আমার চোখের দিকে তাকিয়ে বলল, না, তুমি ঠিক বলেছ। তুমি এখানে দাঁড়াও, আমি পাশের রিকশার গ্যারেজ থেকে আমার বাইকটা নিয়ে আসি। বৃষ্টি শুরু হচ্ছিল বলে সেখানে রেখে এসেছিলাম। আমি দ্রুত চোখ নামিয়ে মাথা নেড়ে সায় দিলাম। এই ছেলের চোখের দিকে তাকালে আমার ভেতরটা তোলপাড় শুরু করে দেয়। হৃৎপিণ্ডটা অনবরত লাফাতে থাকে। তখন ইচ্ছে করে হৃৎপিণ্ডটাকে খপ করে ধরে বন্দি করে রাখি। তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। এনাজ কিছুটা পথ যেয়ে পেছনে তাকিয়ে আমাকে বলল, তোমাকে বাড়িতে পৌঁছে দিব। তোমার কোনো সমস্যা নেই তো? এখন রিকশা পাওয়া সম্ভব নয়। তাই আমি আর কোনো ভনিতা করলাম না। ডানে বামে মাথা নাড়িয়ে না বললাম। এনাজ মুচকি হেসে বাইক নিয়ে আসতে গেল। বাইক নিয়ে মিনিট 3 মধ্যে চলে এলো। ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে উঠে বসো। আর উঠে দয়া করে ছাতাটা মেলে নিও। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনো। তোমার তো আবার বৃষ্টির পানিতে অ্যালার্জি। এতটুকু বৃষ্টির পানি মাথায় পড়লে মাথা ব্যথা উঠে যাবে। আমি চমকে চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকালাম। এনাজ বাইকের আয়নার দিকে তাকিয়ে এক হাতে মাথা ঝাড়তে ঝাড়তে আমাকে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। তাঙের থেকে এসব জেনেছি। আমি স্বাভাবিক হয়ে বাইকে উঠে গেলাম। এক হাতে এনাজের কাঁধে আলতো করে হাত রেখে আরেক হাতে ছাতা মেলে ধরলাম। এনাজ সামান্য ঘাড় ঘুরিয়ে বলল, শক্ত করে ধরে বসো। বসেছি। আমার উত্তর শুনে এনাজ সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বাইক স্টার্ট দিল। বাইক শো শো গতিতে ছুটে চলল বাসার উদ্দেশ্য। মিনিট 10 মধ্যে আমরা বাসায় চলে এলাম। এনাজ বাইক থেকে নেমে আমাকে ছাতা দিয়ে ভেতর অবধি পৌঁছে দিল। আমি মানা করেছিলাম কিন্তু শোনেনি। এক ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটার সময় আমার ভীষণ অস্বস্তি লাগছিল, যার কারণে তাকে বিদায় না জানিয়ে আমি দ্রুত রুমে চলে এলাম। বারান্দায় দাঁড়িয়ে উকি মেরে দেখলাম এনাজ ছাতা মাথায় ধীর পায়ে বাইকের দিকে এগিয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে আমার জীবনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলছে। নোভা, এই নোভা, যাবি আমাদের সাথে? যদি যেতে চাস তাহলে জলদি উঠো। সবেমাত্র চোখ দুটো লেগে এসেছিল তার মধ্যে তাং ভাইয়া ডাকাডাকি শুরু করেছে। বিরক্তি সহকারে কপালের উপর থেকে হাতটা সরিয়ে চোখ পাকিয়ে তাং ভাইয়ার দিকে তাকালাম। মেজাজ আমার অলরেডি বিগড়ে গেছে। আমার চাহনিতে তাং ভাইয়া একটুও ভ্রুক্ষেপ করল না, বরং আবারও তাড়া দিয়ে বলল, ঘুমিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি। এবার যেন মেজাজটা আরো বেশি চড়া হলো। বাঙালি কখনো কোনো কিছু সহজে বিশ্বাস করে না। ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করে ঘুমিয়ে গেছি নাকি।
যদি আপনি ঘুম থেকে উঠে বলেন ঘুমিয়ে গিয়েছিলাম কেন ডাকলে, তাহলে বিশ্বাস করবে। এখন আমার ইচ্ছে করছে তাং ভাইয়ার মাথায় যদি শক্ত কিছু দিয়ে আঘাত করতে পারতাম তাহলে মনটা শান্তি হতো। রাগ না দেখিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া, এত ডাকাডাকি কেন করছিস? আমি যে ঘুমিয়ে পড়েছি তা কি তোর চোখে পড়েনি? তাং ভাইয়া মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি ঘুমাতে হবে না, মাত্র 8টা বাজে। এখন ঘুমিয়ে সারারাত মোবাইল নিয়ে পড়ে থাকলে কপালে মার আছে। তার চেয়ে চল বাইরে থেকে ঘুরে আসি, তোর ফেভারিট ফুচকাও খাইয়ে আনব। ভাইয়ার কথা শুনে চোখ দুটো আমার রসগোল্লা হয়ে গেল। এটা আমার ভাই তো, আমার বিশ্বাস হচ্ছে না। ওকে এতদিন খুঁচিয়ে খুঁচিয়েও রাতের বেলা বাইরে নিয়ে যেতে পারতাম না। কত বলেছি চল ভাইয়া ফুচকা খেতে যাব, কিন্তু ভাইয়া রাজি হতো না। সেখানে ও নিজে এসে বলছে বাইরে ঘুরতে নিয়ে যাবে। আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। চোখ দুটো বড় বড় রেখেই আমি বললাম, ভাইয়া আমি সিউর এখন আমি স্বপ্ন দেখছি। তুই এসব কথা কখনো বলতেই পারিস না। আমি আগে নিজেকে চিমটি কেটে দেখি, আমি বাস্তবে আছি নাকি স্বপ্নে। তুই নিজে এসে এসব কথা বলছিস, আমার বিশ্বাস হচ্ছে না। কথাটা বলে নিজের গায়ে একটা ছোট করে চিমটি কাটলাম। ব্যথা পেয়ে আগের থেকে দ্বিগুণ চোখ বড় বড় করে ভাইয়ার দিকে তাকালাম। আমি বাস্তবে আছি। তাং ভাইয়া আমার মাথায় মৃদু চাপড় মেরে বলল, যেতে চাইলে জলদি রেডি হো, নয়তো তোদের দুটোকে রেখেই আমরা চলে যাব। কে কে যাব তাং ভাইয়া? তুই, আমি, তন্নি আর এনাজ। এনজিও সংস্থাও আমাদের সাথে যাবে। কি এনজিও সংস্থাকে? মানে তোর বন্ধু এনাজও আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবে। কেন, তোর কোনো সমস্যা? এনাজ আমাদের সাথে যাবে এই কথাটা শুনতাই আচমকা আমার ভেতরটা চমকে উঠল। শ্বাসপ্রশ্বাসও ভারী হয়ে উঠল। এই ছেলেটার কথা শুনলে ইদানিং আমার কি জানি হয়। আমার মনে হয় আমি নিজের মধ্যে থাকি না। কিরকম একটা অস্বস্তিকর ফিলিংস হয়। কোথায় অন্য কারোর সময় তো হয় না। আমাকে ভাবনায় বিভোর দেখে তাং ভাইয়া আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করল, কি রে, কোথায় হারিয়ে গেলি? এনাজ গেলে কি তোর কোনো সমস্যা? না না, আমার সমস্যা হবে কেন? তাহলে এখন আর কথা বলিস না। যেতে চাইলে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয়, নয়তো দুটোকে ফেলেই চলে যাব। মনে রাখিস সময় কিন্তু মাত্র 10 মিনিট। আর হ্যাঁ, বোরকা পরবি, হিজাব বাঁধবি। এই দুটো করতে 10 মিনিটের বেশি লাগে না। তাং ভাইয়া চলে গেল। আমি নিষ্পলক চোখে তাং ভাইয়ার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। কি করে বলবো যে তার বন্ধুর আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায়? আমি কোথায় জানি হারিয়ে যাই, কিন্তু আমি তো চাই না আর কারো মাঝে হারাতে। একবার ধাক্কা সামলিয়ে নিজেকে দাঁড়া করাতে পেরেছি, কিন্তু দ্বিতীয়বার তো পারব না। নোভাপু, কি কালার হিজাব বাঁধবা? আমি কিন্তু মিষ্টি কালারটা পরব। তুমি? তন্নি রুমে ঢুকে আলমারি খুলতে খুলতে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। আমি ওর দিকে কিছু সময় বোকার মতো তাকিয়ে রইলাম। আসলে আমি এতটাই ভাবনায় বিভোর ছিলাম যে ওর কথা মাথায় ঢুকেনি। কয়েক মিনিট পর ওর কথা বুঝতে পারলাম। নিচু স্বরে ওকে বললাম, আকাশী রঙের হিজাবটা বের কর, সাথে কালো বোরকাটা, যেটার নিচে শাড়ির পাড়ের মতো কাজ আছে, সেই কালো বোরকটা। আচ্ছা, আমি তাহলে চিকন পারওয়ালা কালো বোরকাটা পরি। তন্নি, ঘটনা কি রে? তন্নি চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কিসের ঘটনা?
তাং ভাইয়া হঠাৎ আমাদের নিয়ে বাইরে ফুচকা খেতে নিয়ে যাবে, তাও রাত 8টা বাজে। আমি তো প্রথমে শুনেই অবাক। আমার তো বিশ্বাস হচ্ছে না, এটা আমাদের তাং ভাইয়া তো। আমিও প্রথম অবাক হয়েছি। কিন্তু 2 দিন ধরে তোমার মন খারাপ। বৃষ্টির দিনও নাকি তোমার মন অনেক খারাপ ছিল, সেটা এনাজ ভাইয়া এসে আমাদের ভাইয়াকে বলেছে। তারপর থেকে তুমি অনেক চুপচাপ থাকো, তাই আমাদের নিয়ে ঘুরতে বের হবে। দিনে তো ভাইয়া সময় পায় না, তাই রাতের বেলা যাবে। তুই এত কিছু জানলি কি করে? বারে আমার সামনে বসে তারা আলাপ আলোচনা করল। আর আমি জানব না? ওহ আচ্ছা, জলদি রেডি হো, অলরেডি 5 মিনিট চলে গেছে। তন্নিকে তাড়া দিয়ে আমিও তৈরি হতে চলে গেলাম। না চাইতেও মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ভাইটার আমাদের সব দিকে নজর। সেই বৃষ্টির দিনের ঘটনার পর আজ 2 দিন কেটে গেছে। এই 2 দিন আমি সত্যি অনেক চুপচাপ ছিলাম, সেটাও ভাইয়ার চোখে পড়ে গেছে। নিজের মনে হাসতে হাসতে তৈরি হতে চলে গেলাম। ফুচকার স্টলে মুখোমুখি বসে আছি আমরা। আমার ভীষণ অস্বস্তি লাগছে। আমার বরাবর এনজিও সংস্থা বসেছে, তন্নির বরাবর তাং ভাইয়া। আমরা এখন যেই ফুচকার স্টলে বসে আছি সেটা এই বাজারে সবচেয়ে বড় ফুচকার স্টল। আমাদের মতো অনেকেই এখানে রাতের বেলা ফুচকা খেতে এসেছে। তাং ভাইয়া ও এনাজ দুজন মোবাইলে ডুবে আছে। আমি ও তন্নি একবার ওদের মুখের দিকে তাকাই, আরেকবার নিজেদের দিকে তাকাই। নিজেদের অসহায় শিশু মনে হচ্ছে। আমাদের পাশের টেবিলে 6 জন ছেলে বসে আড্ডা দিচ্ছে। সারা স্টল ওরাই তুলে ফেলেছে। ওদের দেখে আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমরা সব ফ্রেন্ডরা কখনো কফি শপে, ফাস্ট ফুডে কিংবা ফুচকার স্টলে গেলে এমন করতাম। এখন কারো সাথে তেমন যোগাযোগ হয় না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে এসব ভাবছিলাম। তখনই ওই টেবিলের চিকনা দেখতে একটা ছেলে আমার দিকে তাকিয়ে এক চোখ মারল। আমার রাগ হল, কিন্তু কিছু না বলে চোখ ফিরিয়ে নিলাম। তন্নি আমাকে ফিসফিস করে বলল, দেখো তো আপু, এরা কি শুরু করেছে? অসহ্য লাগছে। কাদের কথা বলছিস? ওই যে পাশের টেবিলের স্টপিটদের কথা বলছি। ন্যূনতম ম্যানারও নেই। কি অবস্থা শুরু করছে। টেবিল থাপড়িয়ে বোধহয় আজ আর কিছু রাখবে না। একটু আগে ওই চিকনা কালো চেক শার্ট পরা ছেলেটা আমাকে চোখ মারল। এগুলো কি সহ্য করা যায় বলো? ওই চিকনাটা আমাকেও চোখ মারছে। শুধু পারিনি উঠে গিয়ে গাল দুটো লাল করতে। ভাইয়াকে কিছু বলিস না, তাহলে এখানে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সেবার যে আমাদের একটা ছেলে টিজ করেছিল বলে ছেলেটাকে সারা কলেজের সামনে বেল্ট দিয়ে পিটিয়েছিল। তোর মনে আছে? সে কথা কি ভুলতে পারি? তারপর অনেক দিন আমি ভাইয়াকে যা ভয় পাইছি। তবে ভাইয়ার থেকে কিন্তু এনাজ ভাইয়া আরো বেশি রাগী। তন্নির কথা শুনে চোখ দুটো বড় করে বললাম, বলিস কি? কিন্তু এই ছেলেকে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। এনাজ ভাইয়া খুব ঠান্ডা মানুষ, সহজে রাগে না, কিন্তু রেগে গেলে রক্ষা নেই। একবার এক ছেলেকে এমন মার মেরেছিল যে ছেলেটাকে হসপিটালের জরুরি বিভাগে ভর্তি করতে হয়েছে। কেন মেরেছিল? ছেলেটা একটা মেয়ের ওড়না ধরে টান দিয়েছিল। তাহলে একদম ঠিক করেছে। আমাদের ফুসুরফাসুর করতে শুনে তাং ভাইয়া মোবাইলের দিকে তাকিয়ে আমাদেরকে জিজ্ঞেস করল, ফিসফিস করে কি বলছিস? এত কথা আমদানি করিস কোথা থেকে? সারাক্ষণ শুধু মুখ চলতেই থাকে। তাং ভাইয়ার কথা শুনে আমি মুখ ভেঙচি কেটে বললাম, তোরা যেমন সারাক্ষণ মোবাইলের ভেতর ঢুকে যেতে পারিস তেমনি আমরাও কথা বলতে পারি।
এনাজ মোবাইলের থেকে মুখ উঠিয়ে শান্ত চোখে আমার দিকে তাকালো। তার চোখে চোখ পড়তেই বুকটা ধুক করে উঠল। আমি দ্রুত চোখ নামিয়ে ফেললাম। এর চাহনিতে যে আমি ঘায়েল হয়ে যাই তা কি এই ছেলে জানে না? এনাজ মোবাইলটা পকেটে রেখে তাং ভাইয়াকে জিজ্ঞেস করল, কি রে, কতক্ষণ লাগে? এরা কি আজ আমাদের কিছু দিবে না? তন্নি কপাল কুঁচকে বলল, আপনারাও ফুচকা খাবেন নাকি? তাং ভাইয়া বলল, তোরা খাবি আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব নাকি? তোরা তো খাস না ভাইয়া, তাই জিজ্ঞেস করছি। তাই বলে এভাবে উত্তর দিবি? আমি মুখ টিপে হেসে বললাম, ভালোই হয়েছে তন্নি, ওরাও আমাদের সাথে অর্ডার করেছে, নয়তো দেখা যেত আমরা খেতাম আর ওরা তাকিয়ে থাকত। তারপর ওদের নজরে আমাদের পেট ব্যথা শুরু হয়ে যেত। তাং ভাইয়া আমার কথা শুনে বলল, অনেক দিন ধরে তুই আমার হাতে মার খাস না নোভা, নিয়মিত কয়েক ডোজ দিল তুই ঠিক হয়ে যাবি। ইস, এত সোজা নাকি? গায়ে হাত তুলে দেখিস, হাত ভেঙে আরেক হাতে ধরিয়ে দিব। এনাজ গলা ঝেড়ে বলল, তাং, তোর বোনের আর কিছু না থাকলেও চাপার জোর ভালোই আছে, করে দেখাতে না পারলেও মুখ দিয়ে খই তো ফুটাতে পারে। আমি রাগী চোখে এনাজের দিকে তাকাতেই সে মিষ্টি হেসে স্টলের সাহায্যকারী ছেলেটাকে ডাকে বলল, ভাইয়া আর কতক্ষণ? ছেলেটা সামনে এসে মাথা চুলকে বোকার মতো হেসে বলল, এই তো ভাইয়া হয়ে গেছে, আমি এখনই নিয়ে আসছি। ছেলেটা কথা শেষ করে 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত ভেতরে চলে গেল। ছেলেটার কথা বলার ভঙ্গি দেখে আমার ভীষণ হাসি পেল। হাসলামও, কিন্তু কেউ দেখেনি, কারণ আমাদের 4 জনের মুখেই মাস্ক আছে। খাবার আসার আগে কেউ মাস্ক খুলব না এমন পণ করে রেখেছি। হঠাৎ করে আমার চোখটা আবারও পাশের টেবিলে চলে গেল। ওই চিকনা ছোকরাটা এবার ফ্লাইং কিস দেখালো। আমি চোখ পাকিয়ে একটা খায়া ফালামু লুক দিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিলাম। এতে ওরা থামল না, একের পর এক শীষ বাজিয়ে যাচ্ছে। এতে আমিও তন্নি মহা বিরক্ত। এদের সাহস দেখে অবাক হচ্ছি। আমাদের সাথে ওদের থেকে বড় 2টো ছেলে আছে, তারপরেও ওরা টিজ করছে। মিনিট 3-এর মধ্যে আমাদের ফুচকা নিয়ে ছেলেটা ফিরে এলো। আমি ও তন্নি মাস্ক খুলে ফুচকা মুখে পুরতেই আবার ওই ছেলেগুলো উৎপাত শুরু হলো। একজন বলল, আপু একা একা খাবেন, আমাদের একটু দেন। আরেকটা ছেলে সাথের জনকে বলল, দোস্ত, মিষ্টি কালার হিজাব ওয়ালি কিন্তু জোস। ব্লু শার্ট পরা আরেকটি ছেলে বলল, আমার কিন্তু আকাশী কালার হিজাব পরাটাকে বেশি ভালো লাগছে। আকাশী রঙের হিজাব ওয়ালির চোখের ওপর ক্রাশ খাইছি। আমি একবার অসহায় চোখে তাং ভাইয়ার দিকে তাকালাম। সে নিশ্চিন্তে ফুচকা মুখে পুরছে আর মোবাইলে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। এনাজও একই কাজ করছে। একবার মৃদুস্বরে ভাইয়া বলে ডেকে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। ছেলেগুলো এবার টেবিলে থাপ্পড় মেরে সবাই একসাথে গান ধরেছে। আমার এখন কান্না পাচ্ছে। আমাদের কত কিছু বলছে, কিন্তু এনাজ বা তাং ভাইয়া কারো কোনো রিয়েকশন নেই। আমি সত্যি হতাশ হলাম। এবার কিছুটা জোরেই ডাকলাম, তাং ভাইয়া, বল, জলদি এখান থেকে চল, আমাদের এখানে ভালো লাগছে না। আমার সাথে তন্নিও সুর মেলালো। তন্নি মুখের রং পাল্টে করা গলায় বলল, ভাইয়া আমাদের খাওয়া শেষ, চল উঠি। এনাজ বলল, তোমরা তাহলে বাইরে গিয়ে দাঁড়াও, আমি বিল দিয়ে আসছি। তাং, তোর খাওয়া হলে ওদের নিয়ে বাইরে চলে যাস, আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা, তুই যা, ভালো করে বিলটা দিয়ে আসিস, কোনো সমস্যা যাতে না হয়। কথাটা বলে তাং ভাইয়া এনাজের দিকে তাকালো।
দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিল, যা আমি বা তন্নি কেউই বুঝলাম না। তাং ভাইয়ার খাওয়া হতেই আমরা বের হয়ে গেলাম। ভাইয়া আমাদের দুজনকে দুটো চকবার আইসক্রিম কিনে দিয়ে আবার মোবাইলে মনোযোগ দিল। আমি খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছি। হঠাৎ আমার মনে হলো আমি এনাজকে দেখলাম। সাথে তখনকার ওই চিকনা ছেলেটা যে আমাকে ফ্লাইং কিস দেখিয়েছে আর যে বলেছিল চোখের ওপর ক্রাশ খেয়েছে, সেই ছেলেটাকে নিয়ে এনাজ উত্তর দিকে দরজা দিয়ে বের হলো। তারপর এনাজ মাঝখানে দাঁড়িয়ে বাকি দুজনের গলাগলি ধরে হাসি মুখে ওদের সাথে কথা বলতে বলতে ভেতরের চিপা গলিতে ঢুকে গেল। মিনিট 5 হয়ে গেছে, কেউ তো বের হয় না। একটু পর দেখলাম মিনিট 5 হয়ে গেছে, কেউ তো বের হয় না। একটু পর দেখলাম এনাজ ছেলে দুটোকে নিয়ে বের হলো। আমার কাছে মনে হলো ছেলে দুটো স্বাভাবিকভাবে হাঁটছে না। একজন তার চোখে হাত দিয়ে রেখেছে, আরেকজন পা টেনে টেনে হাঁটছে। তবে এনাজের মুখে হাসি লেগেই আছে। আবছা আলো থাকায় আমার বুঝতে অসুবিধা হলো না। আমি আইসক্রিম হাতে উৎসুক চোখে উকি ঝুঁকি মেরে সব দেখছি। এদিকে আমার আইসক্রিম যে গলে গলে নিচে পড়ছে সেদিকেও আমার খেয়াল নেই। হঠাৎ মাথায় বেশ জোরেই একটা থাপ্পড় পড়ল। আহ শব্দ করে এক হাতে মাথা ধরে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি তাং ভাইয়া মুখটাকে বাংলার 5-এর মতো করে আমার দিকে তাকিয়ে আছে। আর তন্নি খুব মনোযোগ সহকারে আইসক্রিম খাচ্ছে। যদি এখন তৃতীয় বিশ্বযুদ্ধও লেগে যায় তাহলেও বোধহয় ওর কোনো হুঁশ ফিরবে না। তাং ভাইয়ার দিকে কটমট চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি রে পাঠা, মারলি কেন? উকি ঝুঁকি মেরে কি দেখিস? এনজিও সংস্থা এখনো আসে না কেন? এনজিও সংস্থাকে? এক মিনিট, তুই কি এনাজকে এনজিও সংস্থা বলিস? এতদিনে গাধার বুদ্ধি খুলছে। আমি বিড়বিড় করে কথাটা বলেও বিপদে পড়ে গেলাম। কারণ ভাইয়া শুনে ফেলেছে। তাং ভাইয়া হুঙ্কার দিয়ে বলল, এই শাকচুন্নি গাধাকে? হ্যাঁ, তোর তো সাহস কম বড় না। আমাকে গাধা আর আমার জানে জিগার দোস্তকে এনজিও সংস্থা বলিস? কেন, তোর জানে জিগার দোস্ত যে আমায় টিডি পোকা বলে, তুইও তো আমাকে শাকচুন্নি বলিস। তখন কিছু হয় না, আর আমি বললেই দোষ। তুই এত মনোযোগ দিয়ে উকি মেরে কি দেখছিস তাই বল। তোকে কেন বলবো? তুই আমাকে মারলি কেন? এমনি মাথা ব্যথা করে কয়েকদিন ধরে। আবার মাথায় থাপ্পড় দিছিস। এখন আমার মাথা ব্যথা উঠলে তোরে খায়া ফালামু কিন্তু। আমাদের কথার মাঝখানে তন্নি আমাদেরকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, তোমরা ঝগড়া করছো কেন? এটা একটা বাজার, এখানেও তোমরা শুরু করছো? আমি ঝাঝালো গলায় উত্তর দিলাম, শুরুটা আমি করিনি, তোর ভাই শুরু করছে। কথা বলতে বলতে আমার চোখ পেছনের দিকে চলে গেল। আবার দেখলাম এনাজ দুটো ছেলের গলাগলি ধরে সেই চিপা গলিতে নিয়ে গেল। আমি ঝগড়া ছেড়ে সেদিকে মন দিলাম। মিনিট 4 পর সে দুটোকে নিয়ে এনাজ হাসতে হাসতে বের হলো। কিন্তু সাথের দুটোর অবস্থা বেশি ভালো না। এই দুটোর পালা শেষ হতেই একইভাবে আরো দুজনকে নিয়ে গেল। ওরা বের হওয়ার আগে তাং ভাইয়া আমাদেরকে বলল, নোভা, তন্নি। হ্যাঁ ভাইয়া বল। আমরা দুজন একসাথে উত্তর দিলাম। ভাইয়া সবগুলো দাঁত বের করে ক্লোজ আপ পেস্টের অ্যাড দিয়ে বলল, একটা ম্যাজিক দেখবি? তন্নি বলল, কি ম্যাজিক ভাইয়া? দেখবি কিনা তা বল। আমি বললাম, হ্যাঁ দেখব। তাং ভাইয়া একগালে ভিলেন টাইপের হাসি দিয়ে বলল, ফুচকার স্টলে যে ছেলেগুলো তোদেরকে টিজ করেছিল সে ছেলেগুলো নিজে এসে একে একে তোদেরকে সালাম দিয়ে তারপর তোদের কাছে মাফ চাইবে। তন্নি নাক মুখ কুচকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোরা কিছু না করলে তো আর ওরা এমনি এমনি আসবে না।
এনাজ ভাইয়া যে ওদের তেরটা বাজাতে গেছে তা আমি ভালো করেই জানি। তখন তোদের চুপচাপ থাকার ভঙ্গিটাই আমার কাছে ঝড় আসার পূর্বাভাস মনে হয়েছে। যখন তোরা দুজন একে অপরের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিলই আর তুই বললি ভালোমতো বিল দিয়ে আসিস, তখনই আমি পুরো ক্লিয়ার বুঝে গেছি তোরা ঠান্ডা মাথায় প্ল্যান করে মাঠে নেমেছিস। আর মোবাইলে দুজন যে একে অপরের সাথে পাশাপাশি বসে চ্যাটিং করছিলি তাও আমি জানি। তোদের আমি ভালো করেই চিনি। তাং ভাইয়া মুচকি হেসে বলল, বাহ, আমাদের তো ভালোই চিনে গেছিস। আমি তো অবাকের ওপর অবাক। তন্নি এত কিছু টের পেয়ে গেল আর আমি ঘন্টাও টের পেলাম না। আমি কিছুটা রেগেই তন্নিকে বললাম, শয়তান ছেমরি, তুই এত কিছু জানিস আর আমাকে কিছু বললিও না। তোর সাথে কথা নেই, যা ভাগ। আরে নোভাপু, তুমি আমার ওপর রাগছ কেন? তুমি তো ধরতে গেলে এখনো নতুন। এদের সাথে আরো কয়েকদিন থাকো, তুমিও বুঝে যাবে। আমাদের কথা শেষ হওয়ার আগেই ছেলে ছয়টা হুড়মুড় করে আমাদের সামনে এসে একে একে সবাই সুন্দর করে সালাম দিল। চিকনা ছোকরাটা হাতজোড় করে বলল, আমাদের মাফ করে দাও বোন, আমরা না বুঝে তোমাদের সাথে অন্যায় করেছি। জীবনে আর কখনো কোনো মেয়েকে টিজ করব না। ওদের এক একটা অবস্থা দেখে আমি আরেক দফা অবাক। এক একজন মুখে রক্ত জমে আছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, চোখ কালা হয়ে গেছে, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, একজন হাত ধরে দাঁড়িয়ে আছে। এদের ওপর যে ঝড় গেছে তা তাদের প্রত্যেকটার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি টিপ্পনি কেটে বললাম, তা ভাইয়া আদর যত্ন কেমন করল? আপ্যায়নের কোনো ত্রুটি হয়নি তো? তন্নি বলল, হয়েছে হয়েছে, এবার যার যার বাসায় যান। এর পরের বার এই ধোলাইয়ের কথা মনে রাখবেন। আর কোনো মেয়ের সাথে দুজন ছেলে দেখলে সাহস দেখিয়ে টিজ করতে যেন না। কখন আবার 2 থেকে পুরো ক্রিকেট টিম হয়ে যায় তা তো বলা যায় না। তাহলে আবার এই অবস্থা হবে। তাং ভাইয়া ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, তা ভাই সকল খাতিরদারিটা কেমন ছিল? মন ভরছে তো, নাকি আরো করতে হবে? আমি আরেকটু করব নাকি? তাদের থেকে ব্লু শার্ট পরিহিত ছেলেটা বলল, না ভাই, তার আর দরকার নেই। এই খাতির যত্নেই আমরা শেষ, আরো করলে মরে যাব। তাং ভাইয়া একজনের পিঠে চাপড় মারতেই সে আউচ করে চেঁচিয়ে উঠল। তাং ভাইয়া বলল, ওফ সরি ছোট ভাই, শরীরে বোধহয় একটু বেশি লাগছে। সমস্যা নেই, ছ্যাঁচা মারত, এখন ততটা ব্যথা করবে না। সকালে ঘুমের থেকে উঠে টের পাবে, কত ধানে কত চাল। তাং ভাইয়া শেষের কথাগুলো আস্তে বললেও আমি কিন্তু স্পষ্ট শুনতে পেরেছি। ভাইয়ার কথা বলা শেষ হতে দেরি ছেলেগুলো পেছনে একবার তাকিয়ে পরিমরি করে ছুট মারতে দেরি নয়। ওদের এরকমভাবে দৌড়াতে দেখে আমি প্রথমে অবাক হলাম। পরে পেছনে তাকিয়ে দেখি এনাজ শার্টের হাতা ফোল্ড করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার বুঝলাম ছেলেগুলোর দৌড়ানোর রহস্য। শার্টের হাতা ফোল্ড করা শেষ করে চুলগুলো পেছনে সেট করতে করতে তাং ভাইয়াকে বলল, এই কয়েকটার খাতির যত্ন তো আমিই পারি। তুই আবার ইমরান, রায়হান, শাহেদকে কেন ডাকতে গেলি? তুই একা পারবি তা আমি জানি, কিন্তু তোকে যদি 2-1টা দিয়ে বসে তাহলে আমি শেষ। সেই ভয়ে ওদের ডেকে আনলাম। এনাজ ঘেমে নিয়ে একাকার, মাথাও ঘেমে গেছে, টপ টপ করে ঘাম পড়ছে। পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে টিস্যুটাকে রাস্তার ওপর পাশে ছুঁড়ে ফেলে দিল। আমি এদের কথার মাথামুন্ডু কিছু বুঝলাম না, কিন্তু মিনিট 2 পর দেখলাম ইমরান হাশমি ভাইয়া, রায়হান ভাইয়া, শাহেদ ভাইয়া সাথে আরো দুজন ক্রিকেট ব্যাট স্ট্যাম্প হাতে আমাদের দিকে আসছে।
আমাকে দেখে ইমরান হাশমি ভাইয়া রায়হান ভাইয়ার পেছনে লুকালো। আমি কপাল কুঞ্চিত করে জিজ্ঞেস করলাম, ইমরান হাশমি ভাইয়া, আপনারা এখানে কেন? আর এই ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে কি করেন? ইমরান হাশমি ভাইয়া হে হে করে হাসতে হাসতে বলল, ক্রিকেট ম্যাচ ছিল, সেখান থেকে ফিরছি, তাই এগুলো সাথে। তাই না রে রায়হান? রায়হান ভাইয়াকে খোঁচা মেরে তারা দিতেই রায়হান ভাইয়াও ইমরান হাশমি ভাইয়ার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ একদম ঠিক। তন্নি ধমকের সুরে বলল, ডাহা মিথ্যে কথা, আজকে কোনো ক্রিকেট ম্যাচ ছিল না। যদি কোনো ক্রিকেট ম্যাচ থাকতো তাহলে পৃথিবী উল্টে গেলেও তাং ভাইয়া ও এনাজ ভাইয়া আমাদের সাথে আসতো না। তারা দুজন যে কিরকম ক্রিকেট পাগল তা আমার থেকে কেউ ভালো জানে না। নিশ্চয়ই ভাইয়া এদেরকে ক্রিকেটের জিনিসপত্র নিয়ে এখানে আসতে বলেছে, যাতে ওই ছেলেগুলোকে সবাই একসাথে মিলে শিক্ষা দিতে পারে। এনাজ ভাইয়াকে একা পাঠাবে না বলে মেসেজে তাদেরও ডেকে আনছে। আমি এবার অজ্ঞান হব। এরা তাহলে মোবাইলে এসব করেছে, আর আমি কত কিছু ভেবে ফেলছি। তাং ভাইয়া পেছনে থেকে তন্নির হিজাবের ওপর খোপা টেনে ধরে বলল, মাতবর হয়ে গেছিস, আমাদের সবকিছু মুখস্থ হয়ে গেছে তোর। কি করি না করি সব দিকে খেয়ালকে দিতে বলে তোকে। ছোট আছিস, ছোটদের মতো থাকবি। 2 আনার মানুষ অথচ নজরদারি 6 আনার। তন্নি ভাইয়ার হাতে থাপ্পড় দিতে দিতে বলল, ভাইয়া ছাড় লাগছে, এগুলো আমার সত্যিই মুখস্থ হয়ে গেছে। তাং ভাইয়া তন্নির খোপা ছেড়ে ইমরান ভাইয়াদের বিদায় জানালো। এবার বোধগম্য হল সবকিছু। এরা সবাই মিলে ওই 6টাকে আচ্ছা করে শিক্ষা দিয়েছে। ইমরান হাশমি ভাইয়া, রায়হান ভাইয়া, শাহেদ ভাইয়া আমাদের থেকেও বিদায় নিল। প্রত্যেকে তাং ভাইয়া ও এনজিও সংস্থাকে জড়িয়ে ধরে উল্টো দিকে পথ ধরল। আমরাও হাঁটতে লাগলাম বাড়ির দিকে। এখান থেকে হেঁটে 10 মিনিটে বাসায় পৌঁছে যাওয়া যায়। আমরা চুপচাপ হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি মুখ বাঁকিয়ে বললাম, আমি তো ভেবেছিলাম তাং ভাইয়া তোরা ওদেরকে ভয় পেয়ে গেছিস। তোরা 2 জন আর ওরা 6 জন, তাই সব শুনেও না শোনার ভান করছিস, আর ওদেরকে কিছু না বলেই ছেড়ে দিবি। এনাজ সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, ছেড়ে দিতাম যদি না আমার সম্পত্তির দিকে নজর দিত। সাহসের তারিফ করতে হয়, আমার জিনিসের দিকে নজর দেয়। ওদের সাহস দেখে সত্যি অবাক হয়েছি। আমরা বসে আছি, তারপরেও টিজ করে সাহস দেখিয়েছে। এবার বুঝুক মজা। আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনার সম্পত্তি জিনিস মানে? এনাজ আমার কথার উত্তর না দিয়ে আমতা আমতা করে তাং ভাইয়াকে বলল, তাং জলদি বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। সবাই জলদি পা চালাও। আমার কিছুটা রাগ হল। এনজিও সংস্থা আমার প্রশ্ন এড়িয়ে গেল, কিন্তু কেন তা তো জানি না। সম্পত্তি বলতে কি বুঝালো সে? এসব ভাবতে ভাবতে আমি কিছুটা পেছনে পড়ে গেলাম। এতটাই ভাবনায় বিভোর ছিলাম যে চারিদিকে কোনো খেয়াল ছিল না। হঠাৎ রাস্তার পাশে রাখা একটা ইটের সাথে বেজে পড়ে যেতে নিলেই পেছনে থেকে কেউ আমাকে ধরে ফেলল। ঘাড় ঘুরিয়ে দেখি এনাজ। সে দ্রুত আমাকে ধরে দাঁড় করালো। তারপর কানের সামনে ফিসফিস করে বলল, আশেপাশে খেয়াল করে হাঁটবে। সবসময় তো আমি থাকব না যে এভাবে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাবো। নিজেকেই ঘুরে দাঁড়াতে হবে। অবশ্য যখন আমি থাকব তখন আমি সব বাধাবিপদ থেকে রক্ষা করব। কিন্তু আমি না থাকলে কি হবে তখন? আর এত কিছু ভেবে নিজের ছোট্ট মাথাটাকে প্রেসার দিও না তো। যা হচ্ছে তা হতে দাও। উনি কথাগুলো একদমে বলে দ্রুত সামনে এগিয়ে গেল। আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি।
এদের রহস্যময় কথার আগাগোড়া কিছুই আমি বুঝি না। আকাশে আজ বিশাল থালার মতো চাঁদ উঠেছে। সেই আলোতে দেখলাম এনাজ সামনে এগিয়ে যাচ্ছে। কিছু সময় পর পেছনে তাকিয়ে দেখল আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। তাই সে আবার ফিরে এলো। তারপর হাত টেনে সামনে নিয়ে যেতে লাগল। উনি আমার হাত ধরতেই আমার শরীরে 440 ভোল্টেজে শক লাগল। যদিও এটা প্রথম নয়। আমি একবার হাতের দিকে তাকিয়ে আরেকবার এনাজের দিকে তাকালাম। তারপর ঝাড়া মেরে আমার হাতটাকে ছাড়িয়ে দ্রুত পায়ে তাকে ক্রস করে সামনে এগিয়ে গেলাম। এনাজ সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। কিন্তু আমি পেছনে তাকালাম না। কারণ নতুন করে কারো মায়ে পড়তে চাই না আমি। আগার তুম মিল যাও, পুরান্ডা ছোড় দিঙ্গে হাম। বারান্দায় বসে সকালের আকাশ দেখছি আর চেঁচিয়ে উল্টো পাল্টা লিরিক্সে গান গাচ্ছি। কফি ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। তাও আমার কোনো তাল নেই। কফিকে শরবত বলারও একটা কারণ আছে। মনে রং লাগছে তো তাই আজ মনের সুখে 1 চামচের বদলে 2 চামচ চিনি দিয়ে কফি বানিয়েছি। তাও গান গাওয়ার তালে ঠান্ডা হয়ে পারফেক্ট শরবত হয়ে গেছে। ঘুম থেকে উঠার পর থেকে মনটা আজ ফুরফুরে। কিন্তু কি কারণে তা খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে কারণ ছাড়াই আমার মন ভালো থাকে, আবার কারণ ছাড়াই মন খারাপ। এক চুমুকে শরবতটুকু সাবার করে চোখ মুখ খিচে ফেললাম। বাপরে কি মিষ্টি রে! এর পরের বার মনের সুখের ঠেলায় আর যাই করি চিনি বেশি দিয়ে কফি বানাবো না। তন্নি ঘুম ঘুম চোখে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে। ওর স্যার ওদের একগাদা অ্যাসাইনমেন্ট দিয়েছে। সেগুলো কমপ্লিট করতে করতে বেচারি বুড়ি হয়ে যাবে। ওকে জ্বালানোর আইডিয়া আমার মাথায় বেশ কিছু সময় ধরে ঘুরছে। তাই আবার জোরে জোরে চিৎকার করে হেরে গলায় গান শুরু করলাম। আগার তুম মিল যাও, পুরান্ডা ছোড় দিঙ্গে হাম। তুমে পাকে জামানে কো, রিস্তা তোর দিঙ্গে হাম। আগার তুম মিল যাও, পুরান্ডা ছোড় দিঙ্গে হাম। উল্টো পাল্টা কি গাইছি তা আমি নিজেও জানি না। আমি জানি ভুল হয়েছে, তারপরেও থেমে নেই। তন্নি একবার কটমট চোখে আমার দিকে তাকালো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো গান গাইতে লাগলাম। এবার তন্নি টিকতে না পারে চেঁচিয়ে উঠল, নোভাপু, দয়া করে তোমার ফাটা বাঁশ গলার গান বন্ধ করো। আমি আর নিতে পারছি না। আমাকে দয়া করে শান্তিমতো একটু অ্যাসাইনমেন্টগুলো করতে দাও। আমি অজ্ঞান হলে এগুলো শেষ কে করবে? যদি তোমার গান শুনে আমি সত্যি সত্যি অজ্ঞান হই তাহলে সব অ্যাসাইনমেন্ট তোমাকে দিয়ে করাবো। তোমার যদি এতই গান গাইতে ইচ্ছে করে তাহলে দয়া করে বাথরুমে যাও। সেখানে চেঁচিয়ে গান গাইলেও আমার কানে ততটা লাগবে না। আমি মুখ বাঁকিয়ে ওকে ভেঙচি কেটে বললাম, এর জন্য কারো ভালো করতে নেই। আমি তোর একঘেয়েমি দূর করতে গান শুনিয়ে বিনোদন দিতে চাইলাম। আর তুই আমাকে অপমান করছিস। যা শোনাবো না তোকে গান। আমার গান শোনার জন্য 2 দিন পর দেখিস বড় বড় অডিশন থেকে লোক আসবে। অনেক চাপা মারছো বইন, এবার থামো। তোমার এই গান শুনলে সাধারণ পাবলিক তোমাকে গালিগালাজ করে পচা ডিম টমাটো ছুঁড়ে মারবে। আর বড় বড় অডিশনের লোকরা তো বহু দূরেই থাক। ভুলে যদি তারা এসেও পড়ে তাহলে তাদের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে। কেন? তারা তো সবাই অজ্ঞান হয়ে যাবে। তাদেরকে তো হসপিটালে নিতে অ্যাম্বুলেন্স লাগবে। কানেও কম শুনবে। তোমার এই হেরে গলার গান শুনে তো তাদের কান দুটো আস্ত থাকবে বলে মনে হয় না। আমি রেগে চিৎকার করে বললাম, তন্নিরে থামো জলদি। তুমি আর গান গেও না। তাহলে আমি অটোমেটিক থেমে যাব। ধুর, মুডটাই নষ্ট। আজকাল শিল্পীদের কেউ সম্মানই দেয় না। আসল শিল্পীদের সবাই সম্মান দেয় নোভাপু।
কিন্তু বাথরুম সিঙ্গারদের কেউ সম্মান দিবে না। তাদের সম্মান দিতে গেলে দেখা যাবে বাংলাদেশের 16 কোটি মানুষই শিল্পী হয়ে গেছে। চুপ থাক তুই, গান গাওয়ার মুডটাই নষ্ট করে দিছিস। তন্নি হো হো করে হেসে উঠল। আমি একবার ওর দিকে তাকিয়ে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে আবার আকাশের দিকে তাকালাম। মেয়েটা আমার মানসম্মান পুরো ফালুদা বানিয়ে দিল। কোথায় যেচে গিয়েছিলাম ওকে জ্বালাতে, সেখানে আমি অপমানিত হয়ে এলাম। আমার এই হেরে গলার উজ্জ্বল প্রতিভা মিশ্রিত কণ্ঠটাকে কেউ মূল্যায়ন করে না। যেদিন আমি সুপার সিঙ্গার হয়ে যাব সেদিন সবাইকে দেখিয়ে দিব। কিন্তু আমাকে সুপার বাথরুম সিঙ্গার পুরস্কারটা দেবে কে? এটাও তো ভাববার বিষয়। না, এই পৃথিবীতে আর্টিস্টদের কোনো গুরুত্বই দেওয়া হয় না। আমি আজই মঙ্গল গ্রহে পাড়ি দিব। আসসালামু আলাইকুম বড় আপু। কলেজ গেট দিয়ে আমি, তন্নি, শারমিন ঢুকতেই রওনক আমাকে দেখে বিশাল বড় একটা সালাম দিল। আমি ভিলেন স্টাইলে একটা হাসি দিয়ে সালামের উত্তর নিলাম। ওয়ালাইকুমুস সালাম ছোট ভাই। তা খবর কি? দিনকাল কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নেই। তাই রওনক মহাশয় এত জোরে সালাম দিয়েছে। মানুষ থাকলে এতক্ষণ সে লেজ গুটিয়ে পালাত। আমার ধারের কাছেও তাকে দেখা যেত না। তার সাঙ্গপাঙ্গরা মুখে তালা মেরে দাঁড়িয়ে আছে। এক একটার মুখের ভাবভঙ্গি এমন যে কেউ তাদের মুখে কলু পেটে দিয়েছে। আজকাল রওনক ও তন্নির মধ্যে বেশ ভাব দেখতে পাচ্ছি। দুজন দুজনের সামনাসামনি হলেই মিষ্টি হাসি দেয়, সাথে চোখের ইশারায় কথাবার্তাও হয়। লক্ষণ বেশ সুবিধার থেকে না আমার। মন বলছে এদের মধ্যে কোনো চক্কর চলছে। তন্নি ঠাসিয়ে ধরতে হবে। এমন ভাবে ব্ল্যাকমেইল করে কথা বের করতে হবে যেন সাপও না মরে আর লাঠিও না ভাঙে। এদিক সেদিক তাকিয়ে হাই তুলে রওনককে উদ্দেশ্য করে বললাম, সূর্য আজ বোধহয় পশ্চিম দিক দিয়ে উঠেছে। আমার কথা শুনে রওনক বোকার মতো জিজ্ঞেস করল, কোথায় না তো? সূর্য তো পূর্ব দিক দিয়ে উঠেছে। পশ্চিম দিক দিয়ে উঠলে তো এতক্ষণে কেয়ামত হয়ে যেত। সোজা জিনিস বুঝেও না বোঝার ভান কেন করেন? আমি কোনো হিসেবে কথাটা বলেছি তা তো আপনি জানেন। তাহলে আবার বোকা সাজছেন কেন? আমি কিঞ্চিত বিরক্তির সহিত রওনককে কথাগুলো বললাম। রওনক মাথা চুলকাতে চুলকাতে তন্নির দিকে তাকিয়ে চোখের ইশারা করল। তন্নিও চোখের ইশারায় কি জানি বুঝাল। ওদের কথা ওরাই বুঝল। মাঝখানে আমি বেকুবের মতো তাকিয়ে রইলাম। শারমিন তো সেই কখন থেকে হা করে তাকিয়ে আছে। বেচারি আমাদের কারোর কথার কিছুই বুঝতে পারছে না। আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এখানে? তন্নি ইতস্তত গলায় বলল, কই কিছু না তো। আমি তো দেখলাম কিছু হচ্ছে। আই কানেক্টেডও দেখলাম। তা দুজনের চোখে চোখে কি কথা হলো? ভাবসাব তো আমার ভালো ঠেকেছে না। কি চলছে দুজনের মধ্যে? রওনক কিছুটা চমকে বলল, কি আর চলবে? আমি তো শুধু ওর দিকে তাকালাম। তাতেই কি দোষ হয়ে গেল? শুধু তাকালে দোষ হতো না। কিন্তু চোখ চোখ তথ্য আদান প্রদান হয়েছে তাই দোষ হয়েছে। রওনক মৃদুস্বরে আমাদের বলল, তেমন কিছুই না। সাথেরগুলোকে উদ্দেশ্য করে বলল, এই চল তোরা। আসছি। রওনক আসছি কথাটা তন্নির দিকে তাকিয়ে বলে দ্রুত প্রস্থান করল। শব্দটা উচ্চারণ করার সময় যে রওনকের দুই ঠোঁটের মাঝখানে এক চিলতে হাসি ফুটে উঠেছিল তা অন্য কেউ খেয়াল না করলেও আমার জহুরি চোখের আড়াল হয়নি। যে জিনিসটা আমার সন্দেহ হবে আমি সেটা জহুরির তীক্ষ্ণ চোখে লক্ষ্য করি। তাই তেমন কিছু নজরে এড়ায় না। তন্নি দ্রুত পায়ে সামনে চলতে চলতে বলল,
আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমি গেলাম। তন্নি যে সাইড কাটিয়ে চলে গেল তা ভালো করে বুঝে ফেলছি, কিন্তু ওকে তো আমি পরে জোকের মতো জেকে ধরব। এখন কিছুই বলবো না। শরমিন অসহায় মুখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমাকে কি বলবি? একটু আগে এখানে কি হলো? আমি তো তোদের কথার কিছুই বুঝলাম না। রৌনক তোকে সালাম দিল, তোকে আপু বলল, তুই ওকে ছোট ভাই বললি। তন্নির এভাবে চলে যাওয়া কিছুই মাথায় ঢুকছে না আমার। আচ্ছা, তোকে প্রথম থেকে সব খুলে বলি। জলদি বল। শারমিনকে প্রথম থেকে সব খুলে বললাম। সব কথা শুনে শারমিন চোখ দুটো রসগোল্লা করে বলল, তুই একা এত কিছু করে ফেলছিস, আর আমাকে একটু জানালিও না। এই যে এখন জানালাম। বকর বকর না করে জলদি পা চালা। ক্লাসে বোধহয় স্যার চলে গেছে। দুজন দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল প্রিন্সিপালের রুমের দিকে। আমাদের ক্লাসে যেতে হলে তার রুম ক্রস করে যেতে হয়। স্যারের রুম থেকে অ্যাশ কালারের ব্লেজার, গলায় ছাই কালার ওড়না, কালো প্যান্ট পরিহিত একটা সুদর্শন চেহারার ছেলে বের হল। সে বারান্দায় দাঁড়িয়ে মোবাইলে কারো সাথে কথা বলতে শুরু করল। তাকে দেখে অলরেডি আমার পা থেমে গেছে। সারা পৃথিবী মনে হচ্ছে ঘুরছে। ছেলেটার পেছনে দিকে ঘুরে থাকলেও তার এক সাইড আবছা বোঝা যাচ্ছে। আর সে যে আমার ভয়ানক অতীত। তাকে চিনতে তো আমার ভুল হতে পারে না। আমি এক কদমও এগুতে পারলাম না। সারা শরীর আমার ঠান্ডা হয়ে আসছে। আমার মস্তিষ্ক তখন একটা কথাই জানান দিল, তা হল, নোভা, এখান থেকে পালা, নয়তো তুই তোর অতীতের সম্মুখীন হবি। যা তোকে আবারও কুরে কুরে বেঁচে থাকার অদম্য ইচ্ছেটাকে মেরে ফেলবে। আমিও মস্তিষ্কের কথায় সায় দিলাম। সে আমার দিকে ঘোরার আগেই আমি পেছনে দিকে দৌড় দিলাম। পেছনে থেকে শারমিন ডেকে বলছে, এই নোভা, কি হয়েছে তোর? তুই দৌড়াচ্ছিস কেন? বলবি তো কি? ওর কথা শোনা টাইম নেই আমার। আমি ওই মানুষটার মুখোমুখি হতে চাই না, কিছুতেই চাই না। এর জন্যই তো সব ছেড়ে এখানে চলে এসেছি। কলেজের পেছনে দিকে এসে হাঁপাতে লাগলাম। আরেকটু সময় সেখানে থাকলে আমি নির্ঘাত জ্ঞান হারাতাম। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না সে এখানে কেন। চলবে।